প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কামালের বিবিধের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আজকে শেষ হয়ে যাচ্ছে মেম সাহেব অন্তিম পাঠ। আগামী সপ্তাহে কোন উপন্যাস পুনরায় শুরু করব সেটির ঘোষণা এই ভিডিওর শেষে পাবেন। যেহেতু শেষের অংশটুকু একটু বড়, সে কারণে এখনই শুরু করে দিচ্ছি মেম সাহেব অন্তিম পর্ব। দোলা বৌদি, ভেবেছি আজকে তোমাকে লেখা এই চিঠিটি শেষ করে দেব। সে কারণেই তোমাকে ফিরিয়ে এনে যাচ্ছি সেই সময়ে, যে সময় ভারতবর্ষের রাজনৈতিক দুনিয়ায় আস্তে আস্তে বেশ জল ঘোলা হতে শুরু করেছিল। সীমান্ত নিয়েই মাঝে মধ্যে অস্বস্তিকর খবর ছাপা হতে লাগলো পত্র পত্রিকায়। সঙ্গে সঙ্গে পার্লামেন্টে ঝড় বয়ে যেত। শর্ট নোটিশ, কলিং অ্যাটেনশন, অ্যাডজাস্টমেন্ট মোশন, সরকার আর বিরোধী পক্ষের লড়াই নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ালো। শুধু কি তাই নয়, কংগ্রেস পার্টির মধ্যেও সরকারি নীতির সমালোচনা শুরু হলো গোপনে গোপনে। সরকারি নীতির গোপন সমালোচনার এসব খবর কংগ্রেসেরাই নেমন্তন্ন করে আমাদের পরিবেশন করতেন। তবে সবাইকার নয়, অনেককে। যমুনার জল আরও গড়িয়ে গেল। কংগ্রেস পার্লামেন্টারি পার্টির সাধারণ সভায় সরকারি নীতির সমালোচনার গুঞ্জন শোনা যেতে লাগলো মাঝে মাঝে, তবে নিয়মিত নয়, সমষ্টিগতভাবেও নয়। 500-550 কংগ্রেসি এমপির মধ্যে 2-4 জন সরকারি নীতির প্রশংসা করতে করতে শেষের দিকে ভুল করে সরকারের সমালোচনাও করেছিলেন। রাজনীতির দুনিয়া আরও ঘোলা হলো, যমুনার জল আরও গড়িয়ে গেল। কংগ্রেস পার্লামেন্টারি পার্টিতে সরকারি নীতির সমালোচকদের সংখ্যা বাড়ল। সমালোচনা তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হলো। মাঝে মাঝে নয়, প্রতিটি মিটিংয়েই এবার সমালোচনা শুরু হয়ে গেল। এখন আর গোপনে নয়, প্রকাশ্যে জনসমক্ষে ঢাক ঢোল বাজিয়ে কংগ্রেস পার্লামেন্টারি পার্টির সেক্রেটারিরা এইসব সমালোচনার খবর দিতেন করেসপন্ডেন্টসদের। ভারতবর্ষের প্রতিটি সংবাদপত্রের প্রথম পাতায় মোটা মোটা বড় হরফে এসব খবর ছাপা হতো। ওদিকে উত্তরের সীমান্তের নানা দিক থেকেই নানা খবর আসছিল মাঝে মধ্যেই। কখনো নেপালের জঙ্গল থেকে, কখনো লাদাখের পার্বত্য মরুভূমি থেকে, কখনো ওয়ালং থেকে, কখনো দৌলত, বেগলডি বা চুন্ডুল, মাগার, ডেমচক থেকে গুলির আওয়াজ শোনা যাচ্ছিল। ওই সব গুলির আওয়াজ নিউজ এজেন্সি টেলিপ্রিন্টার মারফত দিল্লি পৌঁছবার সঙ্গে সঙ্গে মিস্টার স্পিকার স্যারের টেবিলে জমা হতো। কলিং অ্যাটেনশন বা অ্যাডজার্নমেন্ট মোশনের নোটিশ, এয়ার কন্ডিশন লোকসভা চেম্বারে রাজনৈতিক উত্তেজনায় দাউ দাউ করে জ্বলত সারাটা দিন। ডিফেন্স মিনিস্ট্রি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিতেও চাঞ্চল্য বেড়ে গেল অনেক। মিটিং, কনফারেন্স, প্রেস নোট, প্রোটেস্ট নোটের ঠেলায় আমাদের কাজের চাপও সহস্রগুণ বেড়ে গেল। ভারতবর্ষের ইতিহাসের সে এক ঐতিহাসিক অধ্যায়। তখন ভারতবর্ষের ইতিহাস আর একবার মোড় ঘুরছিল। আমরা দিল্লি প্রবাসী করেসপন্ডেন্টের দল প্রতিদিন সেই ইতিহাসের টুকরো টুকরো সংগ্রহ করে পরিবেশন করছিলাম অসংখ্য পাঠক পাঠিকার জন্য। এই বাজারে দিল্লির গুরুত্ব আরও বেশি বেড়ে গেল। একদল ফরেন করেসপন্ডেন্টস আগেও ছিলেন, কিন্তু এই বাজারে আরও অনেকে এলেন। সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, ওয়াশিংটন, অটোয়া, লন্ডন, প্যারিস, ব্রাসেলস, মস্কো, প্রাগ, কায়রো, করাচি, সিডনি, টোকিও থেকে। ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকেও আরও বেশ কিছু লোক এসে পড়লেন দিল্লিতে। ইউনাইটেড নেশনস, লন্ডন, প্যারিস, মস্কো, কায়রো, টোকিওর সাথে সাথে পৃথিবীর অন্যতম প্রধান
নিউজ সেন্টার হয়ে গেল দিল্লি। আমার কাজের ডাইরেক্টর ও সম্পাদক এবার উপলব্ধি করলেন আমাকে শুধু মাইনে দিলেই চলবে না, দিল্লি থেকে গরম গরম খবর পাওয়ার জন্য আরও কিছু কাজ করতে হবে। সাধারণত দিল্লির বিষয়ে আলাপ আলোচনার জন্য এতদিন আমাকেই তারা ডেকে পাঠাতেন। এবার স্বয়ং সম্পাদক দিল্লি এলেন আমার সাথে আলাপ আলোচনা করার জন্য। বন্ধুবান্ধবের সাথে দেখা করার অছিলায় সম্পাদক সাহেব আরও কয়েকটি অফিস ঘুরে ফিরে তাদের কাজকর্ম এবং অফিসের বিধি ব্যবস্থা দেখে নিলেন। তারপর আর আমাকে বলতে হলো না, নিজে উপলব্ধি করলেন আমার কাছ থেকে আরও বেশি ভালো কাজ পেতে হলে আমাকে অনেক সুযোগ সুবিধা দিতে হবে। এডিসি সাহেব নিজেই বললেন, উনি আমাকে ডাকলাম ধরেই ডাকতেন, বাচ্চু, সবচাইতে আগে তোমার গাড়িটা চাই, গাড়ি ছাড়া এখানে কাজ করা রিয়েলি মুশকিল। আমি বললাম, এখন প্রায় সব করেসপন্ডেন্টদেরই গাড়ি আছে, গাড়ি না থাকলে ঠিক ইচ্ছামতো স্বাধীনভাবে ঘোরাঘুরি করাটা একরকম অসম্ভব। এইটা সাহেব আরও বললেন, তাছাড়া তোমার একটা অফিসও দরকার। শেষে বললেন, তুমি এবার ওয়েস্টার্ন কোর্ট থেকে গ্রিন পার্কে চলে যাও, বাড়িতে একটা টেলিফোন নাও, গাড়ি আর টেলিফোন থাকলে বিশেষ কোনো অসুবিধা হবে না। আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, তা ঠিক, তবে ভাবছিলাম ফাল্গুন মাসের পরেই গ্রিন পার্কে যাব। এইটা সাহেব বলেন, কেন, তুমি কি ফাল্গুনে বিয়ে করবে? আমি মাথা নিচু করে বললাম, তাই তো ঠিক হয়েছে, দুটো এস্টাবলিশমেন্ট মেনটেন করা অযথা আমার কিছু বেশি খরচ হচ্ছে। যাই হোক, এই কমাস তাহলে এখানেই থেকে যাও, বললেন এডিটর সাহেব। আরও বললেন, বাট গেট এ টেলিফোন ইমিডিয়েটলি। একটু পরে বললেন, আমাদের নিউজ পেপার সোসাইটি বিল্ডিংয়ের হয়তো একটা ঘর পাবো কিছুকালের মধ্যেই, যতদিন না পাওয়া যায় ততদিন তুমি একটা পার্ট টাইম স্ট্যান্ডও রেখে দাও। একটা মাস ঘুরতে না ঘুরতেই সত্যি অফিসের পয়সায় আমি একটা গাড়ি কিনলাম, স্ট্যান্ডার্ড হেরোল্ড 2 ডোর। টেলিফোনও হলো, 100 টাকা দিয়ে একজন পার্ট টাইম মাদ্রাজি স্ট্যান্ডও রাখলাম। ভারতবর্ষের ইতিহাসে এক চরম সংকটের দিনে আমার ভাগ্যাকাশে এমনভাবে সৌভাগ্যের সূর্যোদয় হলো কোনোদিন যা আমি কল্পনা করতে পারিনি। দিল্লির যদি এতটা গুরুত্ব না বাড়ত, যদি কাগজে কাগজে প্রতিযোগিতা এত তীব্র না হতো, তাহলে আমার ইতিহাসও বা অন্যরকম হতো। কিন্তু বিধাতা পুরুষের নির্দেশ কি ব্যর্থ হতে পারে? তিলে তিলে বিন্দু বিন্দু রক্ত দিয়ে, অজস্র দিনের পরিশ্রম দিয়ে, অজস্র দিনের অনাহার আর অনিদ্রার বিনিময়ে সেদিন যখন আমি কর্মজীবনে এত বড় স্বীকৃতি, এত বড় মর্যাদা, এত বড় সাফল্য অর্জন করলাম, তখন আমি নিজেই চমকে গিয়েছিলাম। কলকাতায় যে আমি দিনের পর দিন, মাসের পর মাস একবেলা 1 আনার ছোলার ছাতু, 2 পয়সার ভেলি গুড় খেয়ে কাটিয়েছি, যে আমি শুধু এক মুষ্টি অন্ন আর ভদ্রভাবে বাঁচার দাবি নিয়ে কলকাতার পথে পথে ভিখারির মতো অসংখ্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছি, সেই আমি কিনা গাড়ি চড়ব? বিধাতা পুরুষের কি বিচিত্র খামখেয়ালি! আগে বিশ্বাসই করতাম না, কিন্তু অসংখ্য পরীক্ষার মধ্য দিয়ে বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয়ের পর আজ আমি বিশ্বাস করি এই দুনিয়ায় সব কিছুই সম্ভব। ভগবানের আশীর্বাদ পেলে পঙ্গু সত্যি সত্যি গিরি পর্বত লঙ্ঘন করতে পারে। দোলা বৌদি, আজ বুঝেছি ভগবান কত বিচিত্র, কখনো নির্মম, কখনো করুণময়। তিনি সবাইকেই কিছুতে সব কিছু দেন না। যে কর্মজীবনে সাফল্য অর্জন করবে, বৃহত্তর সমাজে প্রতিষ্ঠা পাবে, অগণিত মানুষের হৃদয়ে যার আসন, সে ব্যক্তিগত জীবনে কিছুতেই সুখী হতে পারে না। নিজের জীবনের চরম অভিজ্ঞতা দিয়ে আমি সেই সত্যটাই
উপলব্ধি করেছি। আমার এই মেম সাহেবের কাহিনী শেষ হতে আর বেশি বাকি নেই। তুমি আর একটু পরে বুঝবে আমার সাফল্য সার্থকতার মধ্যেও এত বেদনা কোথায়। বুঝবে কেন আমি এত কিছু পেয়েও আজ লুকিয়ে লুকিয়ে চোখের পানি ফেলি। বুঝবে এত মানুষের সংস্পর্শে থেকেও কেন আমি নিঃসঙ্গ। আর একটু জানলেই বুঝবে কেনই বা আমি ক্লান্ত। যাই হোক, ভারতবর্ষের বিচিত্র রাজনৈতিক পরিস্থিতি ও আমার সম্পাদকের দয়ায় আমার এই অভাবনীয় সাফল্যের পর মেম সাহেবকে লিখলাম, তুমি কি কোনোদিন তন্ত্র সাধনা করেছিলে? তুমি যদি জ্যোতিষ হতে তাহলে আমার সাহায্য ও সহযোগিতা ছাড়া তোমার পক্ষে আমার ভূত ভবিষ্যৎ জানা সম্ভব ছিল না। একমাত্র তন্ত্র সাধনা করলেই কিছু না জেনেও অপরের ভবিষ্যৎ বলা যায়। আমার সম্পর্কে তুমি যা যা বলেছিলে, যা যা আশা করেছিলে, তার প্রায় সবই তো সত্য হয়ে গেল। তাই আজ আমার মনে সন্দেহ দেখা দিয়েছে তুমি হয়তোবা তন্ত্র সাধনা করেছ। গজানন রোজ গাড়িটাকে দুবার করে পরিষ্কার করে। ড্রাইভারের গাড়ি চালানো ওর একটুও পছন্দ ছিল না। বলতো, না না ছোট সাহেব, ড্রাইভারকে গাড়ি চালাতে দেবেন না, ওরা যাতা করে গাড়ি চালায়। আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রাখতে হবে আমি কোনো দিন ভাবিনি, তাই গাড়ি চালানো আগে শিখিনি। তোমাকে নিয়ে এই গাড়িতে ঘুরে বেড়াবার আগে নিশ্চয়ই ড্রাইভিংটা শিখতাম না। কিন্তু গজানন রাজি হলো না। বাধ্য হয়েই আমি গাড়ি চালাচ্ছি, কিন্তু তবুও পিছনে বসে বসে গজানন আমাকে বলে, ছোট সাহেব আস্তে আস্তে গিয়ার দাও। পরশুদিন সন্ধেবেলায় গ্রিন পার্কে তোমার বাড়িতে গিয়েছিলাম। কথায় কথায় গজানন হতচ্ছাড়া কি বলল জানো? বলল, বিবিজির কিসমত খুব ভালো। আমি জিজ্ঞেস করলাম, কেন রে? সে বলল, বিবিজির কিসমতের জন্যই আপনার সব কিছু হচ্ছে। আমি ওকে দাবার দিয়ে বললাম, বাজে বকিস না। হতচ্ছাড়াটা বলল, ছোট সাহেব, বিবিজি না থাকলে তোমার কিছুই হতো না। ওর কথাটা আমার কিন্তু ভালোই লেগেছিল, কিন্তু মুখে বললাম, তুই তোর বিবিজির কাছে যা, আমার কাছে থাকতে হবে না। ভালো কথা, সেদিন তোমার কলেজে ট্রাঙ্কল করলে তুমি এরকম চমকে উঠলে কেন? তুমি যত অস্বস্তি বোধ করছিলে আমার ততই মজা লাগছিল। ঠিক করেছি প্রতি সপ্তাহেই তোমাকে একটা করে ট্রাঙ্কল করব। শেষে কি লিখেছিলাম জানো দোলা বৌদি? লিখেছিলাম, ফাগুন মাসে তো আমাদের এসে গেল, এবার বলো বিয়েতে তোমার কি চাই? লজ্জা করো না, তোমার যা ইচ্ছা আমাকে লিখো, আমি নিশ্চয়ই তোমার আশা পূর্ণ করব। মেম সাহেব লিখলো, তোমার প্রত্যেকটা চিঠির মতো এই চিঠিটাও অনেকবার পড়লাম। পড়তে আমার ভারী মজা লাগে, আজও লাগলো। তোমার এডিটর যে এমন অপ্রত্যাশিতভাবে আমাদের স্বপ্ন বাস্তব করে তুলবেন আমি কিন্তু ভাবতে পারিনি। ভগবানকে শতকোটি প্রণাম না জানিয়ে পারছি না। তারই ইচ্ছায় সব কিছু হচ্ছে, ভবিষ্যতেও হবে। ইঙ্গিত দেখে তেমনই মনে হয় ভগবান নিশ্চয়ই আমাদের সুখী করবেন। তুমি আমার গাড়িটা নিয়ে খুব মজা করে ঘুরে বেড়াচ্ছ, তাই না? ভাবতে আমার হিংসা হচ্ছে। আমার ভীষণ দেখতে ইচ্ছা করছে তুমি গাড়ি চালিয়ে আমরা দুজন ঘুরে বেড়াচ্ছি। তুমি যখন গাড়ি চালাও তখন তোমাকে দেখতে নিশ্চয়ই খুব ভালো লাগে। খুব স্মার্ট, খুব হ্যান্ডসাম, খুব সাবধানে গাড়ি চালাবে। কিন্তু তোমাদের দিল্লিতে বড় বেশি অ্যাক্সিডেন্ট হয়। তুমি গাড়ি চালাচ্ছ জানার পর আমার আর একটা নতুন চিন্তা বাড়ল। সবসময় মনে রেখো, আজ আর তুমি একলা নও। মনে রেখো, তোমার জীবনের সাথে আমার জীবনও ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। সুতরাং তোমার ক্ষতি হওয়া মানে আমারও সর্বনাশ। ভুলে যেও না যেন, কেমন? আমি অত্যন্ত চিন্তিত আছি এখন তোমার গাড়ি চালানোর কথায়। আচ্ছা, সেদিন তুমি হঠাৎ ট্রাঙ্কল কেন করলে বলো তো? কলেজ অফিসে যখন লোকজনে ভর্তি ছিল
প্রথমে প্রিন্সিপালই টেলিফোনটা ধরেন, তারপর যেই শুনলো দিল্লি থেকে আমার ট্রাঙ্ক কল এসেছে, তখন তার আর বুঝতে বাকি রইল না যে তুমিই ট্রাঙ্ক কল করেছো। কারণ তোমার সঙ্গে যে আমার বিয়ে হবে একথা কলেজের সবাই জানেন, প্রিন্সিপালও শুনেছেন। তাছাড়া বেরুট থেকে কেনা জার্মান ফোল্ডিং ছাতাটা দু একদিন ব্যবহার করায় উনি একথাও জানতে পেরেছেন যে বেরুট থেকে তুমি এটা এনে দিয়েছো। তাই তো প্রিন্সিপাল লাইনটা অফিসে দিয়েছিলেন এই ভেবে যে আমি ওর সামনে তোমার সাথে হয়তো বা ঠিকমতো কথা বলতে পারবো না, কিন্তু কলেজের অফিস কি ফাঁকা থাকে? আমি তোমার কোনো কথারই জবাব দিতে পারছিলাম না। তাছাড়া ওসব কি জাতামাতা প্রশ্ন করছিলে? কলেজের অফিসে বসে বসে ওই সব প্রশ্নের জবাব কি দেয়া যায়? তাছাড়া আমার ওই সব একান্ত ব্যক্তিগত বা গোপনীয় খবর জানার যদি এতই গরজ হয়, তাহলে একবার চলে এসো। আসবে দু একদিনের জন্য, এলে খুব খুশি হব। বিয়ের সময় তুমি আমাকে কিছু উপহার দিতে চেয়েছো, শাড়ি গহনার কথা বলেছ। ওসব কিছু আমার মনে নেই। আমার মনে শুধু আজ একটাই কামনা, সে কামনা তোমাকে পাওয়া। মন প্রাণ দিয়ে তোমাকে আমি পেতে চাই, তাহলেই আমি খুশি। স্ত্রী হয়ে আর কী বা কামনা, আর কী বা প্রত্যাশা থাকতে পারে? সত্যি বলছি, তুমি আমাকে কোনো কিছুই উপহার দিও না। আমি শুধু তোমাকেই উপহার হিসেবে চাই। বলো, দেবে তো? মেজদি থাকতে ওকে ম্যানেজ করে নানা রকম ধোকা দিয়ে তোমার কাছে গেছি কবার। এখন তো তার সম্ভব হচ্ছে না। তাই বলছিলাম, তুমি যদি আসতে তবে ভালো হতো। তোমাকে না দেখে আমি যে থাকতে পারি না। তুমি কি আমার সে কষ্ট উপলব্ধি করতে পারো? যদি পারো তবে দয়া করে অন্তত কম করে হলেও একটা দিনের জন্য দেখা দিয়ে যেও। ভালো কথা, মেজদির বাচ্চা হবে। এই তো কমাস আগে বিয়ে হলো, এর মধ্যেই বাচ্চা। না জানি আমার অদৃষ্টে কি আছে। মেম সাহেবের এই চিঠি উত্তর তো আর পোস্টকার্ডে দেওয়া যায় না। কর্মব্যস্ততার কারণে কদিন চিঠি দিতে দেরি হয়ে গেল। তাছাড়া কদিনের জন্য সৌরাষ্ট্রে গিয়েছিলাম, এমনি করে উত্তর দিতে বেশ দেরি হয়ে গেল। ইতিমধ্যে মেম সাহেবের আবার একটা চিঠি পেলাম। জানলাম ইতিমধ্যেই একদিন ভোর 5টার সময় পুলিশ এসে খোকনদের ফ্ল্যাট সার্চ করে গেছে। খোকনকেও ধরে নিয়ে গেছে, বিকালবেলা ছেড়ে দিয়েছিল। কলকাতার কাগজগুলো পড়ে বেশ বুঝতে পারছিলাম বাংলাদেশের রাজনৈতিক আকাশের ঈশান কোণে ঘন কালো মেঘ জমতে শুরু করেছে। দামামা আবার বেজে উঠবে। সভা সমিতির পালা এবার শেষ হবে। শুরু হবে মিছিল, বিক্ষোভ আর 144 ধারা ভঙ্গ ইত্যাদি। তারপর লাঠি, কাঁদনে গ্যাস, গুলি। আবার বিক্ষোভ, আবার মিছিল হবে, সাথে চলবে লাঠি আর গুলি। কিছু মানুষ হারাবে তাদের প্রিয়জনকে। তারা কাঁদবে, সারা জীবন ধরে কাঁদবে। খোকন যে অনেক দূর এগিয়ে গেছে সে কথা বুঝতে আমার মোটেই কষ্ট হলো না। এ নেশার ঘোর ওর এখন কাটবে না। কিছু খেসারত না দিলে এ নেশা যেন কাটে না। অনেকের কোনো কালেই কাটে না, খোকনেরও কাটবে কিনা তার ঠিক নেই। মেম সাহেব অবশ্য ভাবছিল আমি কলকাতা গিয়ে খোকনকে বুঝিয়ে সুঝিয়ে একটা কিছু করি, কিন্তু কি করব, কি বোঝাবো খোকনকে? বোঝাতে চাইলেও কি সে বুঝবে? আমারও মেম সাহেবকে দেখতে খুব ইচ্ছা করছিল। ভেবেছিলাম 2-3 দিনের জন্য ঘুরে আসবো, কিন্তু মেম সাহেবের পরের চিঠিতে খোকনের খবর পাওয়ার পর ঠিক করলাম না, যাব না। মেম সাহেবকে লিখে দিলাম আমি ভীষণ ব্যস্ত, এখন কোনো মতেই যেতে পারছি না। যদি এর মধ্যে সময় পাই তাহলে নিশ্চয়ই তোমাকে যেয়ে দেখে আসবো। শেষে লিখলাম রাজনীতি অনেকেই করে, খোকনও করছে, তার জন্য অত চিন্তা বা ঘাবড়ানোর কি আছে? তাছাড়া খোকন তো আর শিশু নয়, সুতরাং তুমি অত ভাববে না। খোকন সম্পর্কে আমার এ ধরনের মন্তব্য মেম সাহেব ঠিক পছন্দ করতো না, তা আমি জানতাম, কিন্তু আমি কি করব?
আমি স্থির জানতাম খোকন আমার কথা শুনবে না। মেম সাহেবের কথাও তার পক্ষে শোনা তখন আর সম্ভব ছিল না। সুতরাং আমি আর কি লিখব? আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই মেম সাহেব উত্তর দিয়ে দিল, যে কোনো কারণেই হোক তুমি খোকন সম্বন্ধে বেশ উদাসীন, হয়তোবা ওকে ঠিক পছন্দ করো না, জানি না কি ব্যাপার। তোমার সঙ্গে এই বিষয়টি নিয়ে তর্ক করব না, তবে জেনে রাখো খোকন সম্পর্কে আমার এবং আমাদের পরিবারের ভীষণ দুর্বলতা। আমি সত্যি কোনো তর্ক করিনি। তর্ক করব কেন? মানুষের স্নেহ ভালোবাসা নিয়ে কি তর্ক করা উচিত? কখনোই নয়। তাছাড়া যুক্তি, তর্ক, ন্যায় অন্যায় বাছ বিচার করে কি মানুষকে ভালোবাসতে যায় না? যায় না, তা আমি জানি। সুতরাং এ বিষয়ে মেম সাহেবকে কিছু না লিখে এবার খোকনকেই একটা চিঠি লিখলাম, তোমার মতো ভাগ্যবান ছেলে এ পৃথিবীতে খুব কমই পাওয়া যায়। তার কারণ এ পৃথিবীটা বড় নিষ্ঠুর, বড় কৃপণ। আপনজনের কাছ থেকেই ভালোবাসা পাওয়া এই পৃথিবীতে একটা দুর্লভ ব্যাপার, কিন্তু অন্যের কাছ থেকে স্নেহ ভালোবাসা সত্যি সৌভাগ্যের কথা। তুমি সেই অনন্য ভাগ্যশালীদের অন্যতম। অনেক সুখ, অনেক আনন্দ ত্যাগ করে, অনেক কষ্ট, অনেক দুঃখ সহ্য করে, অনেক আত্মত্যাগ স্বীকার করে তোমার বড় মা ও দিদিরা তোমাকে মানুষ করেছেন। তোমাকে নিয়ে ওদের অনেক আশা, অনেক স্বপ্ন। তোমার গায়ে একটু আঁচড় লাগলে ওদের পাজরার একটা হাড় ভেঙে যায়। হয়তো এতটা স্নেহ ভালোবাসার কোনো অর্থ হয় না, কিন্তু তুমি তো জানো ভাই, এই স্নেহ ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। তোমার বড় মা ও দিদিদেরও তাই অন্ধ করে দিয়েছে। তুমি ওদের এই অমূল্য স্নেহ ভালোবাসার অমর্যাদা কোনো দিন করবে না, সেটি আমি জানি। কিন্তু তোমার জন্য আজকাল ওরা বড় চিন্তিত, বড় উদ্বিগ্ন। তুমি কি এর থেকে ওদের মুক্তি দিতে পারো না? আমার মনে হয়, আমি ধারণা করি তুমি সেটি ইচ্ছা করলেই পারো। যারা তোমার জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর রাত্রি জেগে কাটিয়েছেন, যারা তোমার কল্যাণে ব্রত উপবাস করেছেন, কালীঘাটে পুজো দিয়েছেন, তারকেশ্বরে ছুটে গিয়েছেন, তুমি কি তাদের সেই উৎকণ্ঠা দূর করতে পারো না? পারো না ওদের চোখের জল বন্ধ করতে? একটু স্থির হয়ে আমার কথা ভেবে দেখো। আমি একজন সাংবাদিক হয়ে তোমাকে রাজনীতি করতে মানা করব না, তবে আগে লেখাপড়াটা শেষ করলে কি ভালো হয় না? লেখাপড়া শিখে সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে 10 জনের একজন হয়ে রাজনীতি করা কি ভালো নয়? রাজনীতি নিশ্চয়ই করবে, 100 বার করবে। স্বাধীন দেশের নাগরিকরা নিশ্চয়ই রাজনীতি করবে, কিন্তু তার আগে নিজেকে প্রস্তুত হও, তৈরি হও, উপযুক্ত হও, নিজেকে প্রস্তুত করো। তোমার ফাইনাল পরীক্ষায় এসে গেছে। তুমি খোকন বুদ্ধিমান ছেলে, একটু মন দিয়ে লেখাপড়া করলেই চমৎকার রেজাল্ট করবে। তুমি তো জানো তোমার বড় মার শরীর ভালো না, সর্দিও খুবই একলা। ওদের একটু দেখো, আর ভুলে যেও না তোমার বাবার কথা, যিনি শুধু তোমার মুখ চেয়ে উদয়াস্ত পরিশ্রম করছেন। একটু তাড়াতাড়ি মানুষ হয়ে ওই বৃদ্ধ মানুষটাকে একটু শান্তি দিবার চেষ্টা করো। শেষে আরও লিখলাম, এই চিঠিটির উত্তর না দিলেও চলবে। তোমার বক্তব্য তোমার ছোটদিকে জানিও, সেই আমাকে সব কিছু জানাবে। আর হ্যাঁ, তুমি যদি চাও তাহলে দিল্লি আসতে পারো। যেদিন ইচ্ছা সেদিনই এসো, এবং এখানে এলে তোমার পড়াশোনাটা ভালো হবে। তাছাড়া আমিও তোমার সাহচর্য পেতাম। এই চিঠি লেখার পর আমি আবার বাইরে গেলাম। উত্তরপ্রদেশ কংগ্রেসের ঘরোয়া কোন্দল প্রায় চরমে উঠেছে। প্রদেশ কংগ্রেস কমিটির নির্বাচন নিয়ে দুই দলে প্রায় কুরুক্ষেত্রের লড়াই শুরু হয়েছিল। এডিটরের নির্দেশে সেই কুরুক্ষেত্রের লড়াই কভার করতে আমি লখনৌ চলে গেলাম। যাবার আগে মেম সাহেবকে জানাতে পারিনি।
লখনৌ পৌঁছেও প্রথম দুদিন সময় পাইনি। তার পরদিন ওকে জানালাম যে আমি দিল্লিতে নেই, লখনৌতে এসেছি। এক সপ্তাহ লখনৌ থাকার পর লখনৌবাসী এক সাংবাদিক বন্ধু আর একজন এমপির পাল্লায় পড়ে দিল্লি আসার পরিবর্তে চলে গেলাম নৈনিতাল। ঠিক ছিল দুদিন থাকবো, কিন্তু ওদের পাল্লায় পড়ে দিল্লি ফিরলাম এক সপ্তাহ পরে। দিল্লি ফিরে অনেকগুলো চিঠি পেলাম। মেজদি চিঠিতে জানলাম নেভাল অফিসার কোচিনে বদলি হয়েছেন, ওখানে এখন কোয়ার্টার পাওয়া যাবে না, তাই মেজদি কলকাতায় চলে যাচ্ছেন। ইতিমধ্যে কোয়ার্টার পেলেও তিনি কোচিন যাবেন না, আসলে একবারে আমাদের বিয়ে দেখে তবেই ফিরবেন। মনে মনে ভাবলাম চমৎকার। আমিও মেজদিকে লিখলাম, ছি ছি, অত তাড়াতাড়ি কেউ কোচিন যায়? আর এহেন আকসাই চীনের বাজারে একেবারে খোকনকে প্যারাম্বুলেটারে চড়িয়ে বঙ্গোপসাগরের ধার দিয়ে বেড়াতে বেড়াতে ভুবনেশ্বরে চা খেয়ে, কোণার্কে কফি খেয়ে, ওয়াল্টারে কাজু খেয়ে, মাদ্রাজে দোসা খেয়ে, কন্যাকুমারিকায় ভারত মহাসাগরের জলে সাঁতার কেটে, ত্রিবান্ধামে নারকেল খেয়ে তারপরে আপনারা কোচিনে যাবেন কেমন? দরকার হলে আমি প্যারা স্কুলেটারটা এগিয়ে দেব, কারণ পরে ওটা তো আমাদেরও কাজে লাগবে, তাই না? খোকনকে চিঠি লেখার জন্য ম্যাম সাহেব কিন্তু খুব খুশি হয়েছিল, এ কথাও জানিয়েছিল। এবার খোকনের একটু পরিবর্তন দেখা দিয়েছে। এবার ঠিক করলাম 2-3 দিনের জন্য আমি ক্যালকাটা যাব। এডিটরকে চিঠি লিখে এক সপ্তাহে ছুটি নিলাম। কলকাতা যাবার কথা ম্যাম সাহেবকে কিছুই লিখলাম না। মেজদিকে লিখলাম, গতকাল আপনাকে দেখিনি, মনে হচ্ছে যেন কত যুগ আগে আপনার সাথে দেখা হয়েছিল। আমি আপনাকে না দেখে আর থাকতে পারছি না, কাজকর্মে মন বসছে না, রিপোর্ট লিখতে গিয়ে বারবার ভুল করছি, মুখে কিছু ভালো লাগছে না, এমনকি মধুবালা সোফিয়া লরেনের ফিল্ম দেখতেও ইচ্ছে করছে না। আমাকে মাফ করবেন। তাই আগামী সোমবার সকালে দিল্লি মেলে কলকাতা যাচ্ছি আপনাকে দেখার জন্য। সেবারের কলকাতা যাওয়া আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না, না না, কোনো দিন ভুলবো না। সেবারের কলকাতার স্মৃতি আমার জীবনের সবচাইতে মূল্যবান স্মৃতি। আজ আমার পার্থিব সম্পদ অনেক, ভবিষ্যতে হয়তো বা আরও হবে। লক্ষ লক্ষ মানুষের সাথে আজ আমার পরিচয়। কত ভিআইপির সঙ্গে ঘুরে বেরিয়েছি দেশ দেশান্তর, তাদের কত মিষ্টি, কত সুন্দর, কত চমকপ্রদ স্মৃতি আমার মনের সেফ ডিপোজিট ভল্টে জমা আছে। কিন্তু সেবারে কলকাতা যাওয়ার স্মৃতির সাথে অন্য কোনো স্মৃতির কোনো তুলনাই হয় না। একদিন হয়তোবা আমার সব কিছু হারিয়ে যাবে, হয়তোবা আমি অতীত দিনের মতো এক মুষ্টি অন্নের জন্য একটা লেখা ছাপিয়ে 10টা টাকা পাওয়ার জন্য আবার কলকাতার রাজপথে ঘুরে বেড়াবো। হারাবে না শুধু আমার স্মৃতি, মেম সাহেবের স্মৃতি, সেবারের কলকাতার স্মৃতি। হাওড়া স্টেশনে মেজদি এসেছিলেন। মেম সাহেবকে না দেখে আমি একটু অবাকই হলাম। মেজদি কিছু বলল না, শুধু এদিক ওদিক চাইছিলেন। ভাবছিলাম হয়তোবা আশেপাশে লুকিয়ে আছে। একটু মুচকি হেসে মেজদি বলল, এদিক ওদিক দেখে লাভ নেই, সে আসেনি। আমি জোরে হেসে বললাম, আরে না না, ওকে কে খুঁজছে? আমার এক বন্ধুর আসার কথা, তাই দেখছি সে এসেছে কিনা। মেজদি একটু দুষ্টুমে হাসি এসে বলল, ও আই সি। প্ল্যাটফর্ম থেকে ট্যাক্সি স্ট্যান্ডে যাওয়ার পথে মেজদি বললেন, আজ রাত্রিরে আপনি আমাদের ওখানে খাবেন। আমি থমকে দাঁড়িয়ে বললাম, সে কি? মায়ের হুকুম, মা বলেছেন। বললাম, রিয়েলি? মেজদি বললেন, তবে কি আমি আপনার সাথে ঠাট্টা করছি? মেম সাহেব সেদিন সত্যি স্টেশনে আসেনি। চিফ অফ প্রোটোকল হয়ে মেজদি এসেছিলেন আমাকে অভ্যর্থনা জানাতে। মেম সাহেবকে না দেখে মনে মনে একটু হতাশা বোধ করলেও আমার সামাজিক মর্যাদায় বেশ গর্ববোধ করেছিলাম। রাতে নিমন্ত্রণ খেতে গিয়েছিলাম। মেম সাহেবের দেওয়া ধুতি পাঞ্জাবি পরে সত্যি
প্রায় জামাই সেজে শ্বশুরবাড়ি গিয়েছিলাম। ম্যাম সাহেব আমারই অপেক্ষায় বসেছিল ড্রয়িং রুমে। আমি যেই বাজনাটা বাজালাম ও সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, মেজদি দেখো তো কে এসেছে। আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই ওর কথা শুনতে পেলাম। এমন একখানা ভাব যেন ওর কোনো গরজই নেই। আসল কথা, ওর সম্ভবত লজ্জা করছিল। মেজদি দরজা খুলেই চিৎকার করলেন, মা তোমার ছোট জামাই এসেছে। ভিতর থেকে মেম সাহেবের মায়ের গলা শুনতে পেলাম, চিৎকার করিস না। মেজদি ঘর ছেড়ে ভিতরে যাওয়ার সময় হুকুম করে গেলেন, চুপটি করে বসুন, দীর্ঘ নিঃশ্বাস ফেলার কোনো প্রয়োজন নেই, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। মেজদি বিদায়ের প্রায় সঙ্গে সঙ্গেই মেম সাহেব এলো। একটি এদিক ওদিক দেখে নিয়ে আমার পাশে এসে বসলো। আমি ওর হাত ধরে পাশ থেকে সামনে নিয়ে এলাম। তারপর দু হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে বুকের কাছে আলতো করে মাথাটা রাখলাম। ও আমার মাথায় একটু হাত বুলিয়ে দিতে দিতে বললো, ছেড়ে দাও, কেউ এসে পড়বে। আমি ওর কথার কোনো জবাব দিলাম না, অমনি করেই ওকে জড়িয়ে ধরে রইলাম। ও আস্তে আস্তে আমার হাত দুটো ছাড়িয়ে দিতে বলল, লক্ষ্মীটি ছেড়ে দাও, কেউ এসে দেখে ফেলবে। আমি এবার ওর হাত দুটো ধরে মুখের দিকে চাইলাম। তারপর বললাম, দেখুক না কী হয়েছে। ও একটা হাত ছাড়িয়ে নিয়ে আমার মুখে, কপালে, মাথায় হাত বুলিয়ে দিতে বলল, তুমি কেমন আছো? বললাম, ভালো। একটু থেমে আমি জিজ্ঞেস করলাম, তুমি কেমন আছো? ভালো না। কেন? বলল, কেন আবার? আমার আর একলা একলা থাকতে একটুও ভালো লাগছে না। আমি ওর ফোলা ফোলা গাল দুটো একটু টিপে দিয়ে বললাম, এই তো এসে গেছে, আর তো মাত্র 2 মাস বাকি। সেদিন রাতে মেম সাহেবের মা সত্যি জামাই আদর করে খাওয়ালেন। ছোটবেলায় মাকে হারিয়ে অত আদর যত্ন পাওয়া কোনো দিনই অভ্যাসে নেই। অত ভালো মন্দ খাওয়ার অভ্যাসও কোনো দিন ছিল না। আমি কোনটা খেলাম না। খাওয়া দাওয়া শেষে ড্রয়িং রুমে বসে মেজদি আর মেম সাহেবের সাথে অনেকক্ষণ গল্প করলাম। শেষে মেম সাহেবের মাকে প্রণাম করে বিদায় নেবার সময় উনি আমার হাতে একটা পাথর সেট করা আংটি পরিয়ে দিলেন। আমি বললাম, এ কী করছেন? উনি বললেন, বিয়ের আগে তো তুমি আর আসছো না, আশীর্বাদ তো বিয়ের আসরেই হবে, তাই এটা থাক। আমি আবার আপত্তি করলাম। উনি বললেন, মায়ের আশীর্বাদ না করতে হয় না বাবা। আমি আর আপত্তি করলাম না। পরের দিন মেম সাহেব আর আমি দক্ষিণেশ্বর গিয়েছিলাম। সন্ধ্যের পর আরতি দেখে নৌকায় চড়ে গিয়েছিলাম বেলুড়। পৌষ মাসের সন্ধ্যায় মিষ্টি ঠান্ডা হাওয়া বইছিল গঙ্গার ওপর দিয়ে। বেলুড় যাওয়ার পথে মেম সাহেব আমার পাশ ঘেঁষে বসে আমার কাঁধে মাথা রাখলো। সেদিন সন্ধ্যায় বিশেষ কথাবার্তা হয়নি আমাদের। আনন্দ তৃপ্তিতে দুজনের মন পূর্ণ হয়েছিল। বেশি কথা বলতে সেদিন কারোরই মন চায়নি। মেম সাহেব জিজ্ঞেস করেছিল, তুমি আর এর মধ্যে তো কলকাতা আসবে না? বলেছিলাম, না। একেবারে সেই বিয়ের সময় আসবে? বলেছিলাম, হ্যাঁ। একটু পরে আবার বলেছিল, বিয়ের পর তুমি কিন্তু আমাকে তোমার মনের মতন করে গড়ে নিও, আমি যেন তোমার সব প্রয়োজন মেটাতে পারি। বললাম, আমার সব প্রয়োজনের কথা তো তুমি জানো, তাছাড়া তুমি তো আমাকে গড়ে তুলেছ, সুতরাং আমি আর তোমাকে কি গড়ে তুলব? আমি তো নিমিত্ত মাত্র। বলল সে, তোমার নিজের গুণ ছিল বলেই তুমি জীবনে দাঁড়াতে পেরেছ। গুণ না থাকলে কি কেউ কাউকে কিছু করে দিতে পারে? আমি বললাম, পারে বই কি মেম সাহেব, শুধু ইট কাঠ সিমেন্ট হলেই তো একটা সুন্দর বাড়ি হয় না। আর্কিটেক্ট চাই, ইঞ্জিনিয়ার চাই মিস্ত্রি। সোনার তালের দাম থাকতে পারে, কিন্তু তার সৌন্দর্য নেই। স্বর্ণকারের হাতে সেই সোনা পড়লে কতই না সুন্দর সুন্দর গহনা হয়। ওর মুখের উপর মুখ রেখে বললাম, মেম সাহেব, তুমি আমার সেই আর্কিটেক্ট, তুমি আমার সেই ইঞ্জিনিয়ার, আর তুমি আমার সেই শিল্পী।
ও আমার এসব কথার জবাব না দিয়ে বলল, তুমি আমাকে বড্ড বেশি ভালোবাসো, তাই তো তুমি অকৃপণভাবে আমাকে মর্যাদা দিতে চাও। মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, কি তাই না? ওর দিকে তাকিয়ে আমি বললাম, তোমার মতো আমি তো ইউনিভার্সিটিতে পড়িনি, মনুষ্য চরিত্রের অত শত বিশ্লেষণ করতে আমি শিখিওনি। মেম সাহেব এবার যেন একটু অভিমান করে বলল, ওসব আজেবাজে কথা বলবে না তো, হাজার হোক তুমি আমার স্বামী। আর তাছাড়া এমএ পড়লেই কি সবাই পণ্ডিত হয়ে যায়? ও নিজেই প্রশ্নের জবাব দিল, মোটেই না, তা হয় না। তোমার জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতার কাছে আমি কি দাঁড়াতে পারি? দোলা বৌদি, মেম সাহেব শুধু আমাকে ভালোবাসতই না, শ্রদ্ধা করত, ভক্তিও করত। সোনায় যেমন একটু পান মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেই রকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা ভক্তি না মিশলে সে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না। মেম সাহেব আজ অনেক অনেক দূরে চলে গেছে, কিন্তু যত দূরেই যাক, যেখানেই থাকুক, আমি নিশ্চিত জানি সে আজও আমাকে ভুলতে পারেনি। আমি জানি সে আজও আমাকে ভালোবাসে। প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তের স্মৃতি আজও তার মনে রয়েছে। কলকাতায় আরও কদিন ছিলাম, এবার সবাইকে বলে দিলাম আসছে ফাল্গুনে মেম সাহেবের সঙ্গেই বিয়ে হচ্ছে। কেউ অবাক হলো, কেউ কেউ আবার বলল, আমরা তো আগে থেকেই জানতাম। আমি কারোর কোনো মন্তব্য গ্রাহ্য করলাম না। গ্রাহ্য করব কেন? তোমরা কি কেউ আমাকে ভালোবেসেছো? কেউ কি আমার বিপদের দিনে পাশে এসে দাঁড়িয়েছো? কেউ তো একটা পয়সা দিয়ে বা এক কাপ চা খাইয়ে উপকার করনি। সুতরাং তোমাদের আমি থোড়াই কেয়ার করি। যখন যেখানে যার সাথে দেখা হয়েছে তাকেই বলেছি আমার বিয়ে মেম সাহেবের সঙ্গে। কবে? এই তো এই ফাল্গুনেই। বহুজনকে নেমন্তন্নও করেছিলাম, আসতে হবে। কিন্তু বন্ধুবান্ধবদের বললাম, এবার যদি তোরা দিল্লি না আসিস তবে ফাটাফাটি হয়ে যাবে। বিয়ের আগে আর কলকাতায় আসা হবে না ভেবে বিয়ের কিছু কাজও করলাম কলকাতায়। দিল্লিতে ভালো পাঞ্জাবি তৈরি হয় না। ভবানীপুরের একটা দোকান থেকে 3 গজ ভালো সিল্কের কাপড় কিনে শ্যামবাজারে মন্টুবাবুর দোকানে পাঞ্জাবি তৈরি করতে দিলাম। দিল্লিতে ভালো বাংলা কার্ড পাওয়া যায় না, সুতরাং কয়েকশো কার্ড কিনলাম। আর কিনেছিলাম সিন্ধ হাউস দোকান থেকে মেম সাহেবের জন্য 2টো বেনারসি শাড়ি। দিল্লিতে বেনারসি শাড়ি পাওয়া যায়, কিন্তু বড্ড বেশি দাম। তাছাড়া ঠিক রুচিসম্মত পাওয়া প্রায় অসম্ভব। শাড়ি 2টো কেনার সময় মেম সাহেবকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম পছন্দ করার জন্য। স্কাই কালারের বেনারসিটা আমার খুব পছন্দ হয়েছিল, তারও খুব ভালো লেগেছিল, কিন্তু বারবার বলছিল, কেন এত দামি শাড়ি কিনছো? আমি বলেছিলাম, এর চাইতে কম দামের শাড়িতে তোমাকে যে মানাবে না। ও ভুরু কুচকে একটু হাসতে হাসতে বলেছিল, তাই নাকি? বললাম, তবে কি? শাড়ি কিনে দোকান থেকে বেরোবার সময় মেম সাহেব বলল, তুমি আমার দেওয়া ধুতি পাঞ্জাবি পরে বিয়ে করতে আসবে? সে কি, আমি তো কাপড় কিনে পাঞ্জাবি তৈরি করতে দিয়েছি। বলল, তা হোক, তুমি আমার দেওয়া ধুতি পাঞ্জাবি পরেই বিয়ে করবে। সেন্ট্রাল এভিনিউর খাদি গ্রামোদ্যোগ থেকে মেম সাহেব আমার পাঞ্জাবির কাপড় কিনে বলল, চলো এবার ধুতিটা কিনতে যাই। ধুতি কিনতে গিয়ে আমি ওর কানে কানে ফিস ফিস করে বললাম, প্লেন পাড় দেবে নাকি জরি পাড় দেবে? আগে কতবার জরি পাড় ধুতি চেয়েছি, আমি পাইনি। এবার পেলাম একটা নয়, 1 জোড়া। আমি জানতে চাইলাম, 1 জোড়া ধুতি পরে বিয়ে করতে যাব? অসভ্যতা করো না। একটু থেমে বলল, তোমার তো মোটে 2টো ধুতি রয়েছে, তাই 1 জোড়াই থাক। ধুতি কিনে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি জিজ্ঞেস করলাম, তুমি তো আমাকে বিয়ের কাপড় দিলে, ফুলসজ্জার জন্য তো কিছু দিলে না? ও আমার কথা জবাব না দিয়ে বলল, সেদিন যে তুমি কি করবে তা ভাবতেই আমার গায়ে জ্বর আসছে। একটু থেমে বললাম, তাই নাকি? বেশ,
তাহলে শুধু বিয়েই হোক, ফুলসজ্জার আর দরকার নেই। ও একটু বাঁকা চোখে হাসিয়েছে মুখে বলল, ভূতের মুখে রাম নাম। কলকাতায় এমনি করেই কটা দিন বেশ কেটে গেল। আমার কলকাতা বাসের মেয়াদও শেষ হলো। দেহটাকে আবার চাপিয়ে দিলাম দিল্লি মেলের কামরায়। আর মন, সে তো পড়ে রইল কলকাতায় মেম সাহেবের কাছে। দিল্লিতে ফিরে এসে আবার বেশ কাজকর্মের চাপ পড়ল। 10-12 দিন প্রায় নিঃশ্বাস ফেলার অবকাশ পেলাম না। সমাগত কংগ্রেস অধিবেশনের জন্য কংগ্রেস পার্টিতে দলাদলি চরম পর্যায়ে পৌঁছেছে। ঘরোয়া বিবাদ যত তীব্র থেকে তীব্রতর হচ্ছে, আমাদের কাজের চাপও তত বেশি বাড়ল। এদিকে কলকাতার কাগজ পড়ে বেশ বুঝতে পারছিলাম অবস্থা বেশি সুবিধার নয়। গণ্ডগোল শুরু হলো বলে মাদ্রাজে কংগ্রেস অধিবেশন কভার করতে গিয়েই খবর পেলাম কলকাতায় 2 জন মারা গেছে, কেননা সেখানে গুলি চলেছে। বাংলাদেশও, বিশেষত কলকাতা শহরে, এই ধরনের রাজনৈতিক নাটক প্রায়ই অভিনীত হয়। দিল্লি ফিরে এসে খবর পেলাম ডুয়ার্সে, কৃষ্ণনগরে, দুর্গাপুরে আর বসিরহাটেও গুলি চলেছে। কিছু আহত, কিছু নিহত হয়েছে। বেশ চিন্তিত হয়ে পড়লাম, না জানি খোকন আবার কি করে। গতবার কলকাতায় গিয়ে তো কতই বুঝিয়ে এলাম, কিন্তু সন্দেহ হলো ওসব কিছুই হয়তোবা ওর কানে ঢোকেনি। উপদেশ আর পরামর্শ দিয়ে যদি কাজ হতো, তবে বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যাসাগর, বিবেকানন্দ, নেতাজিকে পাওয়া যেত। ইতিমধ্যে ভারতবর্ষের শান্ত হিমালয় সীমান্ত আরও অশান্ত হয়ে উঠল। সীমান্ত দিয়ে অনেক আজগুবি কাহিনী ছাপা হচ্ছিল নানান পত্রিকায়। স্বাভাবিকভাবেই সরকার উদ্বিগ্ন হয়েছিল এইসব খবরে। তাছাড়া পার্লামেন্টের বাজেট অধিবেশনে এসে গিয়েছিল। এই সময় এই ধরনের খবর নিয়মিত ছাপা হলে পার্লামেন্টে অযথাই ঝড় বয়ে যাবে। অনেক ভাবনা চিন্তার পর সরকার একদল জার্নালিস্টকে লাদাখে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আমি হেডকোয়ার্টার্সের ঠিক মত ছিল না, কারণ এই তীব্র ঠান্ডায় জার্নালিস্টদের লাদাখে নিতে হলে অনেক ঝঞ্ঝাট। শেষ পর্যন্ত তারাও রাজি হলেন। 10 জন দেশি বিদেশি সাংবাদিকের দলে আমিও স্থান পেলাম। 1 সপ্তাহের প্রোগ্রাম। মেম সাহেবকে জানালাম 1 সপ্তাহের জন্য লাদাখ যাচ্ছি। আমরা রওনা হব 2রা ফেব্রুয়ারি। এখান থেকে জম্মুতে যাব, সেখান থেকে উধমপুর কোর কমান্ডারের হেডকোয়ার্টার্স। একদিন উধমপুরে থেকে চলে যাব লোতে, সেখানে একদিন যাব অপারেশনাল এরিয়া ভিজিট করতে। ফিরে এসে আর একদিন লোতে থেকে ফিরব দিল্লি। 14ই ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শুরু হবে। 28শে ফেব্রুয়ারি বাজেট পেশ করা হবে। আমি 4ঠা মার্চ কলকাতা রওনা হব। বাবা বেনারস থেকে 2টা কি 3রা তারিখে কলকাতা পৌঁছবেন। 6ই মার্চ বিয়ে হওয়ার পর 8ই মার্চ ডিলুক্স এক্সপ্রেসে তোমাকে নিয়ে আবার দিল্লি ফিরব। 14ই মার্চ আমাদের ছুটি শেষ হবে। সুতরাং যদি কোথাও বাইরে যেতে চাও, তাহলে ওই কদিনের মধ্যেই ঘুরে আসতে হবে। পার্লামেন্ট শেষ হলে তোমাকে নিয়ে নিশ্চয়ই আমি কোথাও বেড়াতে যাব, কেমন? মত আছে তো? মেম সাহেব লিখল, তোমার চিঠি পড়ে জানলাম তুমি লাদাখ যাচ্ছ। তুমি যখন সাংবাদিক, তখন তোমাকে তো সর্বত্রই যেতে হবে। অনেক সময় বিপদের মুখোমুখিও হতে হবে তোমাকে। আমার মুখ চেয়ে নিশ্চয়ই তুমি সবসময় সাবধানে থাকবে। তবে আমি জানি তোমাকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না। তুমি লিখেছ লাদাখে এখন -12 ডিগ্রি টেম্পারেচার। কলকাতার বাঙালি হয়ে আমাদের তো কল্পনাতীত ব্যাপার। আবার তো ভাবতেও ভয় লাগছে। উলের আন্ডারওয়্যার, গ্লাভস, ক্যাপ ইত্যাদি নিতে কিন্তু ভুলবে না। তুমি বার্লিন থেকে যে ওভারকোটটা এনেছো তা অতি অবশ্যই নেবে। আমি জানি তুমি ভালো থাকবে, কিন্তু চিন্তা তো হবেই। তাই যদি পারো লেতে পৌঁছানোর পর একটা টেলিগ্রাম করো। শেষে লিখেছিল,
8ই মার্চ তোমার সঙ্গে দিল্লি যাওয়ার পর খুব বেশি বেড়াবার সময় থাকবে কি? তুমি তো প্রায় সব কিছুই গুছিয়ে রেখেছো, কিন্তু তবুও নতুন সংসার করার কিছু ঝামেলা তো থাকবেই। তাছাড়া তোমার কদিন বিশ্রাম চাই তো। এই তো কংগ্রেস কভার করে ফিরলে, এখন যাচ্ছ লাদাখ, ফিরে সেই পার্লামেন্ট, তারপর কলকাতার আসা যাওয়া, বিয়ে থার জন্য তোমার কি কম পরিশ্রম হবে? সেজন্য দিল্লি গিয়ে আর কোথাও যাবার আমার কোনো ইচ্ছা নেই। তোমাকে আর এর মধ্যে আমি দেখতে পাবো না। সেই যে 20শে ফাল্গুন রাতে একেবারে শুভ মুহূর্তে তোমাকে দেখব, ভাবতেও ভারী মজা লাগছে। তোমার ভাবতে ভালো লাগছে না? মেম সাহেব চিঠি পাওয়ার পরদিনই ভোরবেলা পালাম এয়ারফোর্স স্টেশন থেকে। এয়ারফোর্সের একটা স্পেশাল প্লেনে আমরা চলে গেলাম জম্মু। সেখান থেকে মোটরে উধমপুর, এক রাত্রি উধমপুরে কাটিয়ে পরদিন ভোরবেলায় আবার রওনা। জম্মু এয়ারপোর্টে এসে শুনলাম লেতে ভীষণ খারাপ আবহাওয়া, প্রতিটি ফ্লাইটে একটা প্লেন গিয়েছে। যদি প্লেনটা ল্যান্ড করতে পারে তাহলে সেই মেসেজ পাওয়ার পর আমাদের প্লেন ছাড়বে। বেলা 8টা সাড়ে 8টার মধ্যে আবার উন্নতি না হলে আজ আর যাওয়া হবে না। 8:30 পর্যন্ত কোনো মেসেজ এলো না। প্রভিং ফ্লাইটে যে প্লেনটি গিয়েছিল সেটা ফেরত এলো 9টা নাগাদ। কোর হেডকোয়ার্টার্স থেকে আর্মি হেডকোয়ার্টারে মেসেজ চলে গেল, ব্যাড ওয়েদার অ্যারাউন্ড লে, স্টপ প্রভিং ফ্লাইট, ফেল্ড স্টপ, প্রেস পার্টি হেল্ড আপ। আমি আমার হেডকোয়ার্টার্সে একটা টেলিগ্রাম করে দিলাম, লে আন্ডার ব্যাড ওয়েদার, স্টপ, নো ফ্লাইট টু ডে, স্টপ। উধমপুরে একটা অতিরিক্ত রাত্রিবাস ভালোই কেটেছিল। দুপুরে একটা চমৎকার লাঞ্চ ছাড়াও সন্ধ্যায় আমাদের সম্মানে একটা ককটেল পার্টি দিলেন কোর কমান্ডার নিজে। পরের দিন ভোরে রওনা হওয়ার আগে আমাদের ওয়েদার রিপোর্ট চেক আপ করে শুনলাম লের আবহাওয়া ভালোই। সুতরাং ফার্স্ট এয়ারক্রাফটেই আমরা রওনা হয়ে যাব জম্মু থেকে লে এলাম। লেতে পৌঁছাবার পর একটু বিশ্রাম করে শহরে গিয়েছিলাম। সেখান থেকে মেম সাহেবকে একটা আর্জেন্ট টেলিফোন করলাম, রিচ সেফলি। লাদাখে আসার পর কলকাতার আর কোনো খবর পেলাম না, সময়ও হতো না, সুযোগও হতো না। কলকাতার স্টেশন অত্যন্ত উইক, তাছাড়া এত ঠান্ডায় ব্যাটারিও ঠিকমতো কাজ করে না। সুতরাং রেডিওতে কলকাতার কোনো খবর পেলাম না। লেতে একদিন কাটাবার পর আমরা ফরওয়ার্ড এরিয়া দেখতে রওনা হয়ে গেলাম। কোথাও বা জিপ, কোথাও বা হেলিকপ্টার। সারাদিন ঘুরে বেড়াতাম 14-15 হাজার ফুটের উপরে হিমালয়ের মরু অঞ্চলে। বিকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত কাটাতাম আমাদের বা অফিসারদের কোনো না কোনো মঙ্গোলিয়ান টেন্টে বোখারির পাশে। ফরওয়ার্ড এরিয়া ঘুরে লোতে ফেরার পর জানলাম গত 5 দিন ধরে কোনো প্লেন ল্যান্ড করেনি। ব্যাড ওয়েদার, আবহাওয়া কবে ভালো হবে সে কথা কেউ জানে না। পরের দিনও ভালো হতে পারে, আবার 8-10 দিনের মধ্যে নাও হতে পারে। শীতকালে লাদাখের আবহাওয়া এমনি হয়। চিন্তিত না হয়ে পারলাম না, কিন্তু চিন্তা করেও তো কোনো উপায় ছিল না। শহরে গিয়ে পোস্ট অফিস থেকে মেম সাহেবকে একটা টেলিগ্রাম করে দিলাম, রিটার্ন ফ্রম ফরওয়ার্ড এরিয়া স্টপড, ব্যাড ওয়েদার, প্রোগ্রাম ভেরি আনসার্টেন। শেষ পর্যন্ত 1 সপ্তাহের পরিবর্তে 12 দিন পর আবার পালামের মাটি স্পর্শ করলাম। এয়ারপোর্ট থেকে সোজা এলাম ওয়েস্টার্ন কোর্টে। রিসিপশন কাউন্টারে আমার ঘরে চাবি চাইতেই বলল, ইয়োর সিস্টার ইন ল ইজ দেয়ার। সিস্টার ইন ল? অবাক হয়ে গেলাম। দিদি, মেজদি, কিন্তু ওরা এখন আসবেন কেন? বেড়াতে? একটা খবর তো পাওয়া উচিত ছিল। জরুরি কোনো কাজে লিফটে উঠতে উঠতে অনেক কিছু ভাবছিলাম। আবার ভাবলাম বিয়ে নিয়ে আবার কোনো গণ্ডগোল হলো নাকি? না না, তা কেমন করে সম্ভব? ঘরে ঢুকতে গিয়েই মেজদিকে দেখে থমকে গেলাম। হঠাৎ মেজদি অমন বিশ্রীভাবে দেখে মনে হলো বোধহয়
কদিনে মেজদির চরম সর্বনাশ হয়ে গেছে। মনটা ব্যথায় ভরে গেল। এই তো কমাস আগে বিয়ে হলো, এর মধ্যেই মেজদি আমাকে দেখেই হাউমাউ করে কেঁদে আমাকে জড়িয়ে ধরলেন। ওর অপ্রত্যাশিত আগমন এবং ততোধিক অপ্রত্যাশিত কান্নায় আমি এমন ঘাবড়ে গেলাম যে আমার গলা দিয়ে একটি শব্দও বের হতে চাইল না। মেজদি আমাকে ওইভাবে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিলেন। কতক্ষণ কেঁদেছিলেন তা আমার মনে নেই, তবে মনে আছে বেশ কিছুক্ষণ বাদে মেজদি হঠাৎ করেই বলে উঠলেন, তুমি কিভাবে একলা একলা বাঁচবে ভাই? অবাক হলাম। একলা একলা? আমি এবার মেজদির হাত ছাড়িয়ে দিয়ে নিজেই ওর দুহাত চেপে ধরে জিজ্ঞেস করলাম, মেম সাহেব কেমন আছে? মেম সাহেবের নাম শুনে মেজদি আর থাকতে পারলেন না। আবার আমাকে দুহাত দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিলেন। আমি আর সহ্য করতে পারলাম না। বেশ কড়া গলায় দাবার দিয়ে বললাম, কি হয়েছে মেম সাহেবের? অস্পষ্ট সুরে মেজদি আমাকে জবাব দিলেন, সে তো আর নেই ভাই। মুহূর্তের মধ্যে মনে হলো সারা পৃথিবীটা অন্ধকারে ভরে গেছে। কার যেন অকল্যাণ হাতের ছোঁয়ায় পৃথিবী থেকে সবার প্রাণশক্তি হারিয়ে গেল। মনে হলো পায়ের নিচের মাটি সরে যাচ্ছে আর আমি পাতালের অতল গহ্বরে ঢুকে যাচ্ছি। জোলা বৌদি, আমি আর দাঁড়াতে পারলাম না। পার মাতালের মতো টলে পড়ে গেলাম সোফার উপরে। অত বড় একটা মহা সর্বনাশের খবর শোনার পর আমার কিছু হলো না। মহা আরামে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন দেখি রাত হয়ে গেছে। আমার চারপাশে অনেকে ভিড় করে দাঁড়িয়ে আছে। প্রথমে আমি কাউকেই চিনতে পারছিলাম না। খানিকক্ষণ পরে চিনতে পারলাম ডক্টর সেন আমার পাশে বসে আছেন। আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডক্টর সেন জিজ্ঞেস করলেন, কেমন আছেন এখন? ঘুম ভাঙার পর ডক্টর সেনকে দেখে অবাক হয়ে গেলাম। ভাবলাম বোধহয় বেড়াতে এসেছেন। তাই আমি পাল্টা প্রশ্ন করলেন, আপনি এখানে কেমন আছেন? ডক্টর সেন বললেন, আমি ভালো আছি। আপনি ভালো তো? বললাম, বড্ড ঘুম পাচ্ছে, কাল আসবেন। আবার আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন অনেক বেলা আমার ঘুম ভাঙল। গজানন চা নিয়ে এলো, ফিরিয়ে দিলাম। স্নান করতে বলল, করলাম না। গজানন আবার কিছুক্ষণ পরে এসে অনুরোধ করলো, আবার ওকে ফিরিয়ে দিলাম। আমি চুপচাপ বসে রইলাম। এরপর মেজদি এলেন, এসে অনুরোধ করলেন, নাও ভাই, স্নান করে একটু কিছু মুখে দাও। আমি কোনো জবাবই দিলাম না। আরও কিছুক্ষণ এমনি করে বসে থাকার পর মনে হলো গ্রিন পার্কে মেম সাহেবের সংসারটাই না হয় দেখে আসি। গজাননকে ডাক দিয়ে বললাম, গাড়ি তৈয়ার করো। কাহা জানাম ছোটে সাহেব? খুব মিহি গলায় গজানন জানতে চাইল। গ্রিন পার্ক। কিছুক্ষণ পরে গজানন এসে খবর দিল, গাড়ি তৈয়ার হো গিয়া ছোটে সাহেব। আমি সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। গজানন বলল, এই নোংরা কাপড় চোপড় পরে বেরোবেন? তবে কি আমি সিল্কের পাঞ্জাবি পরে বেরোবো? একটা চটি পায়ে দিয়ে হন হন করে বেরিয়ে গেলাম। গজানন দৌড়ে গিয়ে দরজা খুলে দিয়ে পিছনের সিটে উঠে বসলো। মেজদিও নিঃশব্দে আমার পাশে এসে বসলেন। সেদিন গাড়ি চালিয়েছিলাম বিদ্যুৎ গতিতে, কোনো স্টপ সিগন্যাল পর্যন্ত মানেনি। গজানন বলল, এটা তেজ মত চালাইয়ে ছোট সাহেব। আমি ওর কথার কোনো জবাবই দিলাম না। মেজদি বললেন, একটু আস্তে করে চালাও ভাই, বড্ড ভয় করছে। কিছু ভয় নেই মেজদি, আমরা মরবো না বললাম। সেদিন গ্রিন পার্কের বাসায় গিয়ে প্রথমে থমকে দাঁড়িয়েছিলাম। চোখে জল এসেছিল, মুছে নিলাম। সমস্ত বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো করে দেখলাম। তারপর ড্রয়িং রুমে এসে বুক শেলফের ওপর থেকে মেম সাহেবের পোস্টারটা তুলে নিলাম। ব্যাস, আমি আর নিজেকে সংযত রাখতে পারিনি। হাউ মাউ করে চিৎকার করে কাঁদতে লাগলাম। এত ছোটোবেলায় মাকে হারিয়েছিলাম যে চোখের জল ফেলতে পারিনি। পরবর্তীতে জীবনের অনেক দুঃখ, অনেক আঘাত পেয়েছি,
কিন্তু তখনও চোখের জল ফেলার অবকাশ পাইনি। তাই তো সেদিন গ্রিন পার্কের বাসায় আমার জমে রাখা সমস্ত চোখের জল বেরিয়ে এলো বিনা বাধায়। মেম সাহেব আমার কাছে ছিল না, কিন্তু স্থির জানি সে আমার কান্না না শুনে থাকতে পারেনি। আমার সমস্ত জীবনের চোখের জল সব সঞ্চয় সেদিন ওই পোড়ামুখীর জন্য ঢেলে দিয়েছিলাম, ভবিষ্যতের জন্য একটা ফোঁটাও লুকিয়ে রাখিনি। মেজদি চুপটি করে পাশের সোফায় বসে কেঁদেছিলেন। গজানন দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। চোখের জল থামলে মেজদিকে জিজ্ঞেস করলাম, মেম সাহেবের কী হয়েছিল মেজদি? কী আর হবে, সেই কলকাতার চিরন্তন ঝামেলা আর খোকনের বিপ্লব। 5ই ফেব্রুয়ারি 3:15 ক্লাস শেষ হওয়ার পর মেম সাহেবের কলেজ থেকে বেরোতে বেরোতে প্রায় 3:45 হলো। হাওড়ায় এসে 5 নম্বর ধরল বাড়ি যাওয়ার জন্য। আগের কদিনের মতো সেদিনও ব্যাস ডালহৌসি থেকে আর যাওয়া গেল না। যাই হোক, বাসায় পৌঁছাবার পর খোকনের এক ক্লাস ফ্রেন্ড বলাই হাঁপাতে হাঁপাতে এসে খবর দিল, ছোটদি খোকনের বুকে গুলি লেগেছে। মেম সাহেব শুধু চিৎকার করে জিজ্ঞেস করেছিল, কোথায়? এসপ্লানেড ইস্টে। এক মুহূর্ত নষ্ট করেনি মেম সাহেব। ট্যাক্সি নিয়ে ছুটেছিল এসপ্লানেড। গ্র্যান্ড হোটেলের সামনে ট্যাক্সি থামলো। পুলিশ আর এগুতে দিল না। মেম সাহেব ওখান থেকে দৌড়ে গিয়েছিল এসপ্লানেড ইস্টে। তখন সেখানে কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। মেম সাহেবও দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছিল খোকনকে পাওয়ার জন্য। খোকনকে কি পাওয়া যায়? সে তো তখন মেডিকেল কলেজ হাসপাতালে। মেম সাহেব খোকনকে না পেয়ে পাগল হয়ে উঠেছিল, কিন্তু বেশিক্ষণ তার পাগলামি করতে হয়নি। ওই চরম বিশৃঙ্খলার মধ্যে টিয়ার গ্যাসের ধোয়ার অন্ধকারের মধ্যে ছোট্ট একটা রাইফেলের বুলেট এসে লেগেছিল বুকের মধ্যে। আর খোকন, তার বুকে তো বুলেট লাগেনি, পায়ে লেগেছিল। ছোটদের মৃত্যু সংবাদে সেও উন্মাদ হয়ে উঠেছিল। মেডিকেল কলেজের সমস্ত রোগীর আর্তনাদ ছাপিয়ে খোকনের কান্না শোনা গিয়েছিল। 2 দিন পরে কলকাতার কাগজগুলোতে মেম সাহেবের মৃত্যু নিয়ে চমৎকার হিউম্যান স্টোরি লিখেছিল। একটা কাগজে খোকন আর মেম সাহেবের ছবি পাশাপাশি ছেপেছিল। রিপোর্টটা পড়ে সবার মন খারাপ হয়ে গিয়েছিল। স্কুল, কলেজ, অফিসে, রেস্তোরাঁয়, ট্রামে, বাসে, লোকাল ট্রেনে সবারই এই স্টোরিটা নিয়ে আলোচনা করছিল। পুলিশের লোকজনও সেই স্টোরি পড়ছিল। সবাই দুঃখিত, মর্মাহত হয়েছিল। মনে পড়ল অনেক দিন আগে আমি যখন কলকাতায় রিপোর্টারি করতাম, তখন এমনি কত শত হিউম্যান স্টোরি লিখেছি, পড়েছি। কিন্তু যেদিন আমার মেম সাহেবকে নিয়ে কলকাতার সব কাগজে এত বড়, এত সুন্দর রিপোর্টটা ছাপা হলো, সেদিন অনেক চেষ্টা করেও আমি আর সেই রিপোর্টটি পেলাম না। আমি সেটি হাতেই পেলাম না। যখন পেলাম, বুকের মাঝে খবরের কাগজগুলো জড়িয়ে ধরে শুধু নীরবে চোখের জল ফেলেছিলাম। জোড়া বৌদি, এরপরের ইতিহাস তুমি কি শুনতে চাইবে? তারপরের ইতিহাস আর কি বলবো। আমার জীবন মধ্যাহ্নেই এমন অপ্রত্যাশিতভাবে আমার জীবন সূর্য চিরকালের জন্য ঘন কালো মেঘে ঢাকা পড়বে, কোনোদিনও আমি তা কল্পনা করিনি। কিন্তু কী করব, ভগবান বোধহয় আমার জীবনটাকে নিয়ে লটারি খেলার জন্যই আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। জীবনে যা কোনোদিন কল্পনা করিনি, যা আমার মতো অতি সাধারণ ছেলের জীবনে হওয়া উচিত ছিল না, আমার জীবনে সেই সব অসম্ভবই সম্ভব হয়েছে। যা বহু লোকের জীবনে সম্ভব হয়েছে, তা হয়েছে বা হবে, যা আমার জীবনেও ঘটতে পারত, ঠিক তাই হলো না। কেন আমার এমন হলো বলতে পারো? কে চেয়েছিল জীবনে এই প্রতিষ্ঠা, অর্থ, যশ, প্রতিপত্তি? কে চেয়েছিল স্ট্যান্ডার্ড হেরল্ড গাড়ি, বছর বছর বিদেশ ভ্রমণ? আমি তো এসব কিছুই চাইনি।
300-400 টাকা মাইনের সাধারণ রিপোর্টার হয়ে মির্জাপুর বা বৈঠকখানাতেই তো আমি বেশ সুখে থাকতে পারতাম। লক্ষ লক্ষ কোটি কোটি অন্যান্য অনেকের মতো আমিও তা পেতে পারতাম। আমার আশা আকাঙ্ক্ষার স্বপ্ন সাধনার মানসীকে, আমার প্রেয়সীকে, আমার জীবন দেবতাকে, আমার এক অদ্বিতীয়া অনন্যাকে, ওই পোড়ামুখী হতভাগী মেয়েটা আমার জীবনে এলে কি পৃথিবীর চলা থেমে যেত? চন্দ্র সূর্য ওঠা বন্ধ হতো? মাঝে মাঝে যেন মনে হয় কালা পাহাড়ের মতো ভগবান সংসারে আগুন জ্বালিয়ে দিই। মনে হয় মন্দির মসজিদ গির্জাগুলো ভেঙে চুরমার করে দেই। আমাদের মতো অসহায় মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার ভগবানকে কে দিল? মায়ের কোল থেকে একমাত্র সন্তানকে কেড়ে নেওয়ার অধিকার কে দিয়েছে ভগবানকে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মানুষের পাকা ধানে মই দেওয়ার সাহস ভগবানের এলো কোথা থেকে? 20শে ফাল্গুন 6 মার্চ বিয়ের দিন আমি মেম সাহেবের দেওয়া ধুতি পাঞ্জাবি পরে গ্রিন পার্কের বাড়িতে গিয়েছিলাম। ওর ওই পোর্ট্রেটটা কোলে নিয়ে এইসব কথাবার্তা ভাবতে ভাবতে চোখের জল ফেলেছিলাম সারা রাত। চোখের জল মুছতে মুছতে ওই ফটোয় মালা পরেছিলাম, সিঁদুর দিয়েছিলাম আর আদর করেছিলাম। বুকের মধ্যে জোরে ধরে আদর করেছিলাম। শুধু সেই শুভদিনেই নয়, এরপর থেকে রোজই আমি গ্রিন পার্কে যাই। কাজকর্ম শেষ করে রোজ সন্ধ্যার পর সেখানে গিয়ে মেম সাহেবের সংসারের তদারকি করি, মেম সাহেবকে আদর করি, সুখ দুঃখের কথা বলি। রোজ অন্তত একবার মেম সাহেবের কাছে না গিয়ে থাকতেই পারি না। কোনো দিন কাজকর্ম শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। ক্লান্ত শ্রান্ত হয়ে চোখ দুটো ঘুমে ভরে আসে। মনে হয় ওয়েস্টার্ন কোর্টেই চলে যাই, শুয়ে পড়ি। কিন্তু কি আশ্চর্য, গাড়ির স্টিয়ারিংটা ঠিক হেস্টিংস তুগলক রোডের দিকে ঘুরে সফদরজং এয়ারপোর্টের পাশ দিয়ে মেহের আলী রোড হয়ে শেষ পর্যন্ত গ্রিন পার্কে এসে হাজির হই। লাদাখ থেকে ফিরে এসে মেজদির কাছে যখন আমার চরম সর্বনাশের খবরটা শুনেছিলাম, তখন মনে হয়েছিল আর মনে হয় বাঁচব না। প্রিয়জনের বিয়োগ ব্যথায় সব মানুষের মনেই একটা প্রতিক্রিয়া হয়, আমারও হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে আমারও পরিবর্তন হয়েছে। মেম সাহেব নেই, কিন্তু আমি আছি। আমি মরিনি, মরতে পারিনি। আমি সুস্থ স্বাভাবিক মানুষের মতোই বেঁচে আছি। আমাকে দেখে বাইরের কেউ জানতে পারবে না, বুঝতে পারবে না যে আমার বুকের মধ্যে ব্যথা বেদনা দুঃখ আক্ষেপের হিমালয় লুকিয়ে আছে। আমার হাসি ঠাট্টা হই হুল্লোড় দেখে কেউ অনুমান করতে পারবে না যে এত বড় বিয়োগান্তক এক নাটকের আমি হিরো। আমার মুখে হাসি আছে, কিন্তু মনের বিদ্যুৎ, প্রাণের উচ্ছ্বাস, চোখের স্বপ্ন চলে গেছে চিরকালের জন্য, চিরদিনের জন্য চলে গেছে। জানো দোলা বৌদি, যখন কাজকর্ম নিয়ে থাকি তখন বেশ ভালো থাকি। বুকের ভিতরে যন্ত্রণা ঠিক অনুভব করার অবকাশটা পাই না। কিন্তু রাত্রেবেলা যখন আমি সমস্ত দুনিয়ার মানুষের থেকে বহু দূরে চলে আসি, যখন আমি শুধু আমার স্মৃতির মুখোমুখি হই, তখন আর স্থির থাকতে পারি না। নিজেকে হারিয়ে ফেলি। সমস্ত শাসন অমান্য করে চোখের জল গড়িয়ে পড়ে। মেম সাহেবের ফটোটাকে নিয়ে আদর করি, ভালোবাসি, কথা বলি, ঘন্টার পর ঘন্টা কথা বলি। কত রাত হয়ে যায় তবু ঘুম আসে না। আর ঘুম এলেও কি শান্তি আছে? ওই হতচ্ছাড়ি পোড়ামুখী আমাকে একলা একলা ঘুমোতে দেখলে বোধহয় হিংসায় জ্বলে পড়ে মরে। আমার ঘুম না ভাঙিয়ে ওর যেন শান্তি হয় না। ফারাক গোরখপুরীর একটা শের এখানে আমার মনে পড়ল। বাংলা করে বলি, ঘুম এলেই স্বপ্ন আসে, স্বপ্ন এলেই তুমি আসো, কিন্তু যেই তুমি আসো তখন না আসে ঘুম, না আসে স্বপ্ন।
চমৎকার, তাই না? ফারাক গোরখপুরের জীবনে বোধহয় আমার মতোই কোনো বিপর্যয় এসেছিল, তা না হলে এত করুণ, এত সত্য কথা এত মিষ্টি করে লিখলেন কেমন করে? ফারাক যা লিখেছেন তা বর্ণে বর্ণে সত্য। সেই চোখের পাতা দুটো ভারী হয়ে বুঝে আসে, সঙ্গে সঙ্গে সে পা টিপে টিপে আমার ঘরে ঢুকবে। আমি বুঝতে পেরেও পাশ ফিরে তাকাই না। হতচ্ছাড়ি আমাকে আদর করে ভালোবেসে ঠোঁট দুটোকে শেষ করে দেয়। তারপর কিছুক্ষণ আমার বুকের উপর মাথা রেখে শোবে, হয়তোবা আমার মুখটাকে নিজের বুকের মধ্যে রেখে আমাকে জড়িয়ে ধরে শোবে। তারপর চুপ থাকতে পারে না, ডাক দেবে, শুনছো? আমি শুনতে পাই কিন্তু জবাব দেই না। আবার ডাকে, ওগো শুনছো? আমি হয়তো ছোট্ট করে একটা জবাব দিই, হাত দিয়ে আমাকে টানতে টানতে বলবে, এদিকে ফিরবে না? অস্পষ্ট স্বরে একটা বিচিত্র আওয়াজ করে আমি এবার চিত হয়ে যায়, শুই। ও একটানে আমাকে ওর দিকে ঘুরিয়ে নেয়। আমি আর চুপ থাকতে পারি না, ওকে জড়িয়ে ধরি। আর যেই দু চোখ ভরে ওকে দেখতে চাই, সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে যায়। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে মেম সাহেব রোজ রাতে আমার ঘুমটা কেড়ে নিচ্ছে। আগে আমার কী না বিশ্রী ঘুম ছিল, বিশ্ব ব্রহ্মাণ্ড ওলট পালট হয়ে গেলেও আমার ঘুম ভাঙত না। ঘুমের জন্য মেম সাহেব নিজেও কি আমাকে কম বকাবকি করেছে? আর আজকাল ঘন্টার পর ঘন্টা বিছানায় গড়াগড়ি করি, কিন্তু ঘুম আসে না। একেবারে শেষ রাতের দিকে কিংবা ভোরবেলায় মাত্র 2-3 ঘন্টার জন্য ঘুমাই। জীবনটা যেন কেমন ফ্যাকাশে হয়ে গেছে। সব কিছু থেকেও আমার কিছুই নেই। ঘর সংসার থেকেও সংসারই হতে পারলাম না। তাছাড়া সংসারের জন্য কম করলাম না। সুন্দর সুখী পরিবারের জন্য যা কিছু করা দরকার তার সবই আমার গ্রিন পার্কের বাড়িতে আছে। যখন যেখানে গেছি সেখান থেকে মেম সাহেবের জন্য কিছু না কিছু এনে গ্রিন পার্কের বাড়িতে জমা করেছি। সোফা, কার্পেট, ফ্রিজ থেকে শুরু করে রেডিও, ট্রানজিস্টর, টেপ রেকর্ডার পর্যন্ত আছে। মেম সাহেবের তো খুব চুল ছিল, তাই একবার ওকে বলেছিলাম, তোমাকে একটা হেয়ার ড্রায়ার কিনে দেবো। বেডরুমের ওয়ার্ডরোবের নিচে তাকে দেখবে আমি ওর জন্য হেয়ার ড্রায়ারও এনে রেখেছি। ওর খুব ইচ্ছে ছিল ও অর্গান বাজিয়ে গান গাইবে। বছর 2 আগে জার্মান অ্যাম্বাসির ফার্স্ট সেক্রেটারি দিল্লি থেকে যখন বদলি হয়ে চলে যান, তখন ওনার অর্গানটা আমি কিনে নিয়েছিলাম। ড্রয়িং রুমের ডান দিকে কোনায় অর্গানটা রেখেছি। অর্গানের এক পাশে মেম সাহেবের একটা ছবি আর গীতবিধান। ডান দিকে চেক কাঠ গ্লাসের একটা ফ্লাওয়ার ভাসে ফুল রেখে দেই। মেম সাহেবের স্বপ্ন দেখার কোনো সীমা ছিল না। ওগো, তুমি আমাকে একটা রকিং চেয়ার কিনে দেবে? শীতকালের দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বারান্দায় রৌদ্রের মধ্যে রকিং চেয়ারে বসে বসে দুলতে দুলতে আমি তোমার লেখা কাগজপত্র পড়ব। কবে আমি বই লিখব আর কবে ও আমার বই পড়বে তা তো আমি জানি না। তবে গ্রিন পার্কের বাড়ির সামনের বারান্দায় রকিং চেয়ারটি রেখেছি। শীতকালে দুপুরবেলা গ্রিন পার্কে গেলে আমি স্পষ্ট দেখতে পাই মেম সাহেব ওর লম্বা লম্বা চুলগুলো খুলে দিয়ে রকিং চেয়ারে দুলে দুলে আমার লেখা বই পড়ছে। ড্রয়িং রুমে ঢুকলে মনে হয় অর্গান বাজিয়ে মেম সাহেব গান গাইছে, জীবন মরণের সীমানা ছড়ায় বন্ধু হয়ে আমার রয়েছে দাঁড়ায়। আর কি লিখবো দোলাবাবু দিয়ে, আমি আর পারছি না। এসব কথা লিখতে আমার হাতটা পর্যন্ত অবশ হয়ে আসে। আমি ভাবতেই পারি না মেম সাহেব নেই। রাস্তাঘাটে চলতে ফিরতে গিয়ে দূর থেকে একটু ময়লা, একটু টানা টানা চোখের বিরাট খোপাওয়ালা মেয়ে দেখলেই মনে হয় ওই বুঝি আমার মেম সাহেব। প্রায় ছুটে যাই তার পাশে, কোথায় পাবো মেম সাহেবকে। ও এমন আড়াল দিয়ে নিজেকে লুকিয়ে রেখেছে যে সারা জীবন আমি চোর হয়ে ওকে খুঁজে বেড়াবো, কিন্তু পাবো না। আমি খালি অবাক হয়ে ভাবি
আমাকে এত কষ্ট দিয়ে তার কি লাভ হলো? ওর কি একটুও দুঃখ হয় না? আমাকে একটু দেখা দিলে কি আমি ওকে গিলে খেতাম? আজই আর আমি কিছু চাই না, শুধু মাঝে মাঝে ওকে একটু দেখতে চাই ওর সেই ঘন কালো টানা টানা গম্ভীর দুটো চোখ, সেই বিরাট খোপাটা, আর ওই একটুখানি হাসি। আর কি চাইবো? চাইলেই কি পাবো কি আমার কপালে ওর একটু হাতের ছোঁয়া? আমি ভাবতে পারি না ওকে আমি আর কোনো দিন দেখতে পাবো না। একসঙ্গে বেশি দিন আমি দিল্লিতে টিকতে পারি না। বছরে 8বার 10বার ছুটে যাই কলকাতা। ওর আমার স্মৃতি জড়ানো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। সকালবেলা রাসবিহারী মোড়ের লেডিস ট্রামটার জন্য, আর বিকালবেলা অ্যাসেম্বলি হাউসের কোণে বা হাইকোর্টের ওই ধারের রেস্টুরেন্টগুলোতে ঘুরে বেড়াই। ওকে তো দেখতে পাই না, কিন্তু ওর ছায়াটা যেন আমি দেখতে পাই। আরও কত কী করি। যেখানে যেখানে মেম সাহেবের স্মৃতি লুকিয়ে আছে, আমি সময় পেলেই সেখানে ছুটে যাই। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ থেকে শুরু করে দার্জিলিংয়ের পাহাড়, পুরীর সমুদ্র পাড়, জয়পুরের রাস্তা, সিলিসের লেকের ধারে ছুটে যাই। বিনিময়ে শুধু চোখের জল আর পাঁজর কাঁপানো দীর্ঘ নিঃশ্বাস, ব্যাস। আবার কি? মাঝে মাঝে মনে হয় আমি ভুল, আমি মিথ্যা, আমি ছায়া, আমি অব্যয়। মনে হয় এমন করে নিজেকে বঞ্চনা করে কি লাভ? মেম সাহেব যদি আমাকে ঠকিয়ে লুকিয়ে থাকতে পারে, তবে আমি বা তাকে মনে রাখবো কেন? হতচ্ছাড়িকে ভুলতে হোয়াইট হাউস ভ্যাট 69-এর বোতল নিয়ে বসে ঢকঢক করে গিলতে গিলতে বুক পেট জ্বলে উঠেছে। আমি স্বাভাবিক থাকতে পারিনি, তবুও আমি হাসি। ওর ওই দুটো চোখ আমার সামনে থেকে সরে যায়নি। আবার মাঝে মাঝে আমি লম্পট, বদমাশ, দুশ্চরিত্র হব, যখন যেখানে যে মেয়েকে পাবো তাদের নিয়েই ফুর্তি করব, মজা করব, আনন্দ উপভোগ করব। মনে করেছি রক্ত মানুষের দেহটাকে নিয়ে চিনিমিনি খেলবো। পারিনি দোলা বৌদি, আমি পারিনি। সুখ সুবিধা সুযোগ অনেক কিছু পেয়েছি, তেমনটি পেলেও আমি পারিনি। সফিস্টিকেটেড সোসাইটির কত মেয়ের সঙ্গে আমার পরিচয়, কত জনের সঙ্গে আমি ঘুরে বেড়াই, সিনেমাতে যাই, হোটেলে যাই, ফ্লোর শোতে যাই, কখনো কখনো বাইরে বেড়াতে যাই। রক্ত মাংসের একটু আধা অধিক ছোঁয়াছুঁইতে আমাদের অনেকেরই জাত যায় না, তা আমি জানি, কিন্তু আমি পারি না। মনে হয় মেম সাহেব পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। মেম সাহেবকে ভুলি কী করে? ওকে ভুলতে হলে নিজেকেও ভুলতে হয় আমার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। কিন্তু সেটা কি সম্ভব? আমি যদি উন্মাদ না হই, তাহলে তা কি করে হবে? আমার জীবনের অমাবস্যার অন্ধকারে ওর দেখা পেয়েছিলাম। কৃষ্ণপক্ষের দীর্ঘ পথ চলায় ও আমার সঙ্গিনী ছিল, কিন্তু পূর্ণিমার আলোয় ওকে পাওয়ার আগেই ও পালিয়ে গেল। ও আমাকে সব কিছু দিয়েছে, কর্মজীবনে সাফল্য, সমাজ জীবনে প্রতিষ্ঠা, প্রাণ ভরা ভালোবাসা, সব কিছু দিয়েছে। নিজেও কিছু ভোগ করলো না, কিছুই ভাগ করে নিল না। সব কিছু রেখে গেল, নিয়ে গেল শুধু আমার হৃৎপিণ্ডটা। এই বিরাট দুনিয়ায় কত বিচিত্র আকর্ষণ ছড়িয়ে আছে। মানুষের মনকে প্রলুব্ধ করার জন্য সম্পদ সম্ভোগের বন্যায় ভেসে যাচ্ছে দেশে দেশে। কত নারী, কত পুরুষ তা উপভোগ করছে। আমার জীবনেও তেমন সুযোগ এসেছে বারবার, বহুবার, স্বদেশে বিদেশে সর্বত্র, কিন্তু আমি তো পারিনি। মনের মধ্যে এমন জমাট বাঁধা কান্না জমে আছে যে আনন্দে বাসরের কাছে গেলে আমি আঁতকে উঠি। দিল্লি, বোম্বে, কলকাতায় কত রসের মেলা বসে। রোজ সন্ধ্যাবেলায় কত বন্ধুবান্ধবী
আর বান্ধব সাদর আমন্ত্রণ জানান সে উৎসবে, সে রসের মেলায় অংশ নিতে। হয়তো সেসব উৎসবে আমি উপস্থিত থাকি, হয়তোবা ঠোঁটের কোণায় একটু শুকনো হাসি রেখা ফুরিয়ে কাকলি রায় বা অনিমা মৈত্রকে আরেক গ্লাস শ্যাম্পেন বা হুইস্কি এগিয়ে দেই, কিন্তু আমি তো মেটে উঠতে পারি না ওদের মতো। এখানে কেন, লন্ডন, প্যারিস, নিউ ইয়র্কে, ওখানেও তো সন্ধ্যার পর মানুষ মাটি থেকে অমরাবতী অলকানন্দায় বিচরণ করে। পরিচিত অপরিচিত দল আমাকে হোটেল থেকে টেনে নিয়ে যায়, একলা থাকতে দেয় না। কিন্তু পারি কি ওদের মতো অমরাবতী অলকনন্দায় উড়ে যেতে? পারি কি নিজেকে ভুলে যেতে? পারি না দোলা বৌদি, আমি পারি না। সবসময় মনে হয় মেম সাহেব থাকলে কতই না মজা হতো। জানো, ওর কত ইচ্ছে ছিল আমার সঙ্গে দেশ বিদেশে ঘুরবে। যখন ও আমার কাছে ছিল তখন ওকে নিয়ে ঘুরে বেড়াবার সামর্থ্য হয়তো আমার ছিল না। অকর্মণ্য বেকার সাংবাদিক হয়ে ওকে নিয়ে কলকাতার রাস্তায় বেরোতেও ভয় পেতাম, লোক লজ্জায় পিছিয়ে যেতাম। আজ আজ অবস্থার পরিবর্তন হয়েছে। আজ ওই চির পরিচিত কলকাতার রাজপথে আমি যে কোনো মেয়েকে নিয়ে ঘুরে বেড়াতে পারি। আমি জানি কেউ আমার সমালোচনা করবে না, আর করলেও সে বিশ্বনিন্দুকে আমি ভয় করি না। কিন্তু আজ কোথায় পাবো আমার মেম সাহেবকে, যে কলকাতার রাজপথ দিয়ে হাঁটতে হাঁটতে দুজনে স্বপ্ন দেখেছি ভবিষ্যৎ জীবনের। আজ আমি সেই পথ দিয়েই একা একা ঘুরে বেড়াই, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঘুরে বেড়াই। ক্লান্ত হয়ে এক কাপ চা বা এক পেগ হুইস্কি নিয়ে বসে পড়ি, কিন্তু মেম সাহেবের স্মৃতি বিজড়িত পথের আকর্ষণ কাটিয়ে ঘরে ফিরতে পারি না। ভাবি, নিঃসঙ্গ পথ চলতে গিয়ে একদিন মেম সাহেবের দেখা পেয়েছিলাম, ভিড়ের মধ্যেই ওকে হারিয়ে ফেলেছি। হয়তোবা পথে পথে ঘুরতে ঘুরতেই আবার ওর সাথে দেখা হয়ে যাবে। আমি জানি এই পৃথিবীতে আর একটা মেম সাহেব পাওয়া একেবারেই অসম্ভব। যদিও বা সব কিছু মিল খুঁজে পাই, তার ওই অপারেশনের চিহ্ন তো আর আমি পাবো না। মেম সাহেবকে পেয়ে বোধহয় মনে মনে আমি বড্ড বেশি অহংকার হয়েছিল আমার। বোধহয় সেই তরুণ প্রেমিকের মতো ভেবেছিলাম আমার হৃদয়ে বিপ্লব আসুক, আমার ওই প্রাগ যুবতীর যৌবন আসুক, ওর ঠোঁটে ভালোবাসা আসুক, তারপর ভগবানের ভগবানেত্ব আমি ঘুচিয়ে দেব। আমার প্রেয়সীর দেহে এই বিবর্তন আসার পর একবার বাঁচা মরার ফয়সালা আমি করে ছাড়ব। সেই কবির মতো আমিও বোধহয় এমনই স্বপ্ন দেখেছিলাম যে মেম সাহেবকে পাওয়ার পর সারা দুনিয়াটাকে একবার মজা দেখাবো। আজ আমার পাশে ওই মেম সাহেব থাকলে দুজনে মিলেই হয়তোবা সত্যি অনেক অসম্ভবকে সম্ভব করে ফেলতাম। ভগবান নিজের মাতব্বরি বজায় রাখার জন্য আমাদের সে সুযোগটা দিলেন না। হিংসুক ভগবান কেড়ে নিলেন আমার মেম সাহেবকে। হতছাড়া ভগবান যদি আমাদের মতো রক্ত মাংসের তৈরি হতেন, তাহলে অনুভব করতেন আমাদের জ্বালা আর যন্ত্রণা। কিন্তু নিষ্প্রাণ পাথরের ওই মূর্তিগুলো কী করে অনুভব করবে আমাদের সুখ দুঃখ, হাসি কান্না, জ্বালা যন্ত্রণার কথা? মানুষের মনের কথা বুঝবে না বলেই তো সে পাথরের মূর্তি হয়ে আমাদের উপহাস করছে, বিদ্রুপ করছে। কাজ, কর্ম, দায়িত্ব, কর্তব্য থেকে একটু মুক্তি পেয়ে একটু একলা হলেই এসব আজে বাজে চিন্তাভাবনা করি। মাঝে মাঝে সন্দেহ হয় হয়তো মেম সাহেবকে নিয়ে অত আনন্দ করাটা আমার উচিত হয়নি। ভগবানের ব্যাংকে আমার অদৃষ্ট যে পরিমাণ আনন্দ জমা ছিল, আমি বোধ করি তার চাইতেও অনেক অনেক বেশি আনন্দের চেক কেটেছিলাম। তাই বোধহয় এখন সারা জীবন ধরে চোখের জলের ইনস্টলমেন্ট দিয়ে সে দেনা শোধ করতে হবে।
আবার কখনো কখনো মনে সন্দেহ হয় যে শ্যামবাজারের মোড়ে যেমন ফিরপো বা গ্র্যান্ড গ্যাটেনস্টান হোটেলে মানায় না, স্প্রাইডের মোড়ে যেমন ছানার দোকান বেমানান হয়, তেমনি আমার পাশেও বোধ করি মেম সাহেবকে মানাতো না। আইএফএস বা আইএস বা টপ মার্কেন্টাইল এক্সিকিউটিভসের পাশে ওকে যেমন মানাতো, তেমন কি আমার পাশে সম্ভব হতো? তাই যদি হয়, তাহলে ভগবান আমার জীবনে ওকে আনলেন কেন? কি প্রয়োজন ছিল ভগবানের এমনি এক রসিকতার? এসব কথা ভাবতে গেলে আমি নিজেকে আর সামলাতে পারি না। মাথাটা ঝিমঝিম করে, বুকের মধ্যে অসহ্য ব্যথা করে, হাত পা অবশ হয়ে আসে। মাঝে মাঝে ভাবি, ওরে হতচ্ছাড়ি পোড়ামুখীর কথা, তোর কথা আর ভাববো না, আর কোনোদিন মনে করব না তার স্মৃতি। ওর স্মৃতিকে ভুলবার জন্য হয়তোবা দু একটি বান্ধবীর সঙ্গে একটু বেশি মেলামেশা, একটু বেশি মাতামাতিও করেছি। কখনো কখনো কিন্তু এক পা এগিয়ে আবার 3 পা পিছিয়ে এসেছি। অন্য কোনো মেয়ের সঙ্গে আমার ঘনিষ্ঠতা মেম সাহেব একেবারেই সহ্য করতে পারত না। বলতো, ওগো তুমি অন্য কোনো মেয়ের সঙ্গে বিশেষ মেলামেশা করো না। আমি জিজ্ঞেস করতাম, কেন, আমি কি হারিয়ে যাচ্ছি? বলতো, না তা জানি না, তবে আমার বড্ড কষ্ট হয়। সেই স্মৃতি, সেই কথা, মেম সাহেবের সেই মুখখানাকেই মনে পড়ে। আর সাথে সাথেই আমি পালিয়ে আসি ওই সখী বান্ধবীর কাছ থেকে। তাছাড়া ও যদি অন্য ছেলেদের সঙ্গে একটু হাসি ঠাট্টা বা গল্পগুজব করতো, তাহলে আমিও তো সহ্য করতে পারতাম না। সেবার দার্জিলিংয়ে গিয়ে ও যখন আধা ঘন্টার কথা বলে ঘন্টা 2 ধরে ইউনিভার্সিটির পুরাতন বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিয়ে হোটেলে ফিরে এলো, তখন ওকে আমি কি ভীষণ বকাটাই না বকেছিলাম। সুতরাং আজ আমার কি আছে অধিকার বনানী, চন্দ্রাবলী বা অন্য কোনো মেয়ের সঙ্গে যত্রতত্র বিচরণ করার? আমি যে অধিকার ওকে দিতে পারিনি, সে অধিকার আমি উপভোগ করব কোন মুখে? তাই তো ওদের সবার কাছ থেকে পালিয়ে আসি গ্রিন পার্ক, পালিয়ে আসি মেম সাহেবের সংসারে। ওর নিজের হাতে লাগানো কাঠচাপা গাছে একটু জল দিই, বারান্দার ডেস্ক চেয়ারটাকে ঠিক করে রাখি, ড্রয়িং রুমে গিয়ে অর্গানটাকে একটু পরিষ্কার করি, মেম সাহেবের পোর্ট্রেটটা একটু বাঁকা করে ঘুরিয়ে দেখে ওর মুখোমুখি হয়ে বসে থাকি। আগে ভাবতাম কাজকর্ম শেষ করে বাড়িতে ফিরে এসে ঘন্টার পর ঘন্টা গান শুনবো। ভাবতাম 2-1টা গান শোনার পর সে বলবে, সারাদিন বাদে বাড়ি ফিরলে আগে স্নানটা করে খাওয়া দাওয়া সেরে নাও, তারপর না হয় আবার গান শোনাবো। বলতাম, আগে তুমি গান শোনাও, পরে আমি স্নান করব। বলতো, লক্ষ্মীটি আগে খাওয়া দাওয়া সেরে এসো, পরে গান শোনো। খাওয়া দাওয়ায় এত অনিয়ম করা চলে না। এই স্বপ্ন যখন দেখি, তখন আমার আরেক দিক দিয়ে মনের মধ্যে উদিত হয় মেম সাহেবের সেই কণ্ঠস্বর চিরদিনের মতো স্তব্ধ হয়ে গেছে। আজ আমি যতই অনিয়ম করি না কেন, কেউ নেই আমাকে শাসন করার, কেউ নেই আমাকে বাধা দেওয়ার। আর গান চিরকালের জন্য আমার জীবন থেকে সুর আর ছন্দ বিদায় নিয়েছে। টেপ রেকর্ডারে কত বড় বড় শিল্পীর কত অসংখ্য গান তুলে রেখেছি। কোনো দিন ঘন্টার পর ঘন্টা ড্রয়িং রুমে বসে ওই সব গান শুনি। গান শুনতে শুনতে হারিয়ে ফেলি নিজেকে। কোনো দিন হয়তোবা ওখানেই ঘুমিয়ে পড়ি। গজানন এসে ডাক দেয়, ছোটে সাহেব অনেক রাত হয়ে গেছে, ফিরে যাও, খাওয়া দাওয়া করবে না? আমি মুচকি হেসে বলি, গজানন, খাওয়া দাওয়া করে যদি শান্তিতেই ঘুমাবো, তাহলে তোমার ওই বেবিটিকে আমি হারাবো কেন বলো? গজানন লুকিয়ে লুকিয়ে চোখের কোনাটা মুছে কাপড় দিয়ে
চোখের জল মুছে দেয়, তারপর বলে, ছোটে সাব, তুমি এমন করে নিজেকে কষ্ট দিলে বিবিও যে কষ্ট পাবে। গজাননের কথায় আমি পাগল হয়ে উঠি। হঠাৎ দপ করে জ্বলে উঠি, যা তা বলে গজাননকে গালিগালাজ দেই। বলি, ফালতু বাত মাত কহ, ননসেন্স, ইডিয়েট, রাস্কেল, বিবিজির কষ্ট হবে, তোমার বিবিজির ছাই হবে। আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল যে মেয়ে, তার নাকি আবার কষ্ট হবে। কি আশ্চর্য! গজানন আমার কথায় একটুও রাগে না, আবার কাঁদে শুধু। এই হতচ্ছাড়া গজাননটা হয়েছে আমার আরেক জ্বালা। এই হতভাগার কোনো চুলায় যাওয়ার জায়গা নেই। বেটাকে তো বহুকাল ধরেই খেয়ে বসে আছে। মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে বহুকাল। রিটায়ার করার পরে সেই যে আমার ঘাড়ে চেপে বসেছে, আর নামছে না। কত বকি, কত গালাগালি দেই, কতবার বলি দূর হয়ে যা, কিন্তু এই হতভাগাটা নড়বেই না। জগদ্দল পাথরের মতো আমার ঘাড়ে চেপে বসে আছে। বেশি কিছু বললে হাউমাউ করে এমন কান্নাকাটি করতে শুরু করে দিবে যে আমি আর কিছুই বলতে পারি না। মাঝে মাঝে মন মেজাজ ভালো থাকলে জিজ্ঞেস করি, গজানন মাইনে নেবে না? গজানন অবাক হয়ে বলে, মাইনে? আমি টাকা দিয়ে কি করব ছোটে সাব? তুমিই খেতে পড়তে দিচ্ছ, আমার আবার কি চাই? একটু পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, তাছাড়া তোমার সঙ্গে আমি কি আর হিসাব নিকাশ করব? যার সাথে হিসাব নিকাশ করব বলে ভেবেছিলাম, সেই তো সব হিসাব নিকাশ মিটিয়ে চলে গেল। ওর এই সমস্ত কথা বলার পর আর কি কিছু বলা যায়? আমি চুপ করে থাকি। এত বড় বাড়িতে একা থাকে বলে গজাননকে মাঝে মধ্যেই নানা রকম ঝঞ্ঝাট পোহাতে হয়। অনেকেই অনেক রকম প্রশ্ন করে। ও কাউকে বলে, বিবিজি বিলাস মে পড়তে গিয়া, ক বছর পরে ফিরবে। গ্রিন পার্কের অধিকাংশ লোকই জানে মেম সাহেব বিলেতে পড়তে গেছে। কাউকে ওকে বলে বিবিজির বাচ্চা হবে বলে কলকাতা গেছে। আমি কখনো সখনো জিজ্ঞেস করি, আরে এই সমস্ত আজে বাজে কথা বলে তোর কী লাভ হয়? ও বলে, আমাদের ঘরের কথায় ওদের কি দরকার? আমরা কি ওদের ঘরের কথা, ওদের ঘরের খবর জানতে চাই? গজাননকে দেখে মাঝে মাঝে আমি সত্যি নিজের কষ্টগুলো ভুলে যাই। গ্রিন পার্কের বাড়িটাকে ও এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে যে কি বলবো। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, বাথরুম সব ঝকঝকে তকতকে করছে। লনে পর্যন্ত একটু নোংরা পাওয়া যাবে না। কেউ দেখে ভাবতে পারে যে মেম সাহেব নেই, মেম সাহেব আসবেন, কিন্তু কেউ ভাববে না আর কোনো দিনই আসবে না মেম সাহেব। মাঝে মাঝে আমি ভাবতে পারি না, মনে হয় গাড়িটা নিয়ে মেম সাহেব একটু কেনাকাটার জন্য কটন প্লেসে গেছে, কিছুক্ষণ পরেই ফিরে আসবে। যারা মেম সাহেবের কথা জানেন তাদের অনেকেই আমাকে বিয়ে করার পরামর্শ দেয়। বলেন, আর পাগলামি করো না ভাই, বিয়ে শাদিটা করো। যে গেছে সে আর কখনো ফিরবে না। নিজের জীবনটাকে নিয়ে কেন ছিনিমিনি খেলছো? বিয়ে করার কথা সবাই বলেন, বলে না শুধু গজানন। বিয়ের কথা শুনলেই সে রেগে আগুন হয়ে যায়। কি বলে জানো? গজানন বলে, ওরা কি ভালোবাসতে জানে? ওদের মাথায় শুধু ফুর্তিটুকু করার মতলব। আমার হাত দুটো চেপে ধরে বসে, না না ছোট সাহেব, তুমি বিয়ে করলে স্বর্গে গিয়েও বিবিজি শান্তিতে থাকতে পারবে না। আমি কোনো জবাব দেই না, চুপ করে বসে থাকি। গজানন একটু চুপ করে থাকে, তারপর আবার বলে, ছোট সাহেব, তুমি যদি বিয়ে করো তাহলে আমাকে একটু আগে থেকে খবর দিও। আমি থাকতে অন্য কোনো মেয়েকে এই সংসারে আনতে পারবে না। দোলাবতী, শুনলে আমার এই কালো মেম সাহেবের কাহিনী কেমন লাগলো? যাকে নিয়ে তোমরা এতদিন লুকিয়ে চুরিয়ে ফিসফাস করেছো, যাকে নিয়ে অনেক আমার আড়ালে সমালোচনা করেছো, এই হলো সেই মেম সাহেবের ইতিহাস। আমার তুমি বিয়ে দিতে চাও, ভালো কথা,
কিন্তু ওই হতচ্ছাড়ি পোড়ামুখীর শূন্য আসন পূর্ণ করার মতো কাউকে আমি পাবো কি? আমার গ্রিন পার্কের সংসারে এসে সুখী হবে এমন কোনো মেয়ে কোথায় আছে তুমি কি বলতে পারো? ওই রকিং চেয়ারে বসে বই পড়বে, ওই অর্গানে গান গাইবে, ওই ড্রয়িং রুমে বসে গল্প করবে, ওই বেডরুমে শুয়ে আমাকে আদর করবে, এমন সাহস কোন মেয়ের হবে? টেনিসনের দুটি লাইন এখন মনে পড়ছে, টাইম মার্চেস অন বাট মেমোরিজ স্টে, টর্চারিং সাইলেন্টলি দ্য রেস্ট অফ আওয়ার ডেজ। সেই স্মৃতির জ্বালা বুকে নিয়েই বোধহয় আমার বাকি দিনগুলো কাটবে, তাই না দোলা বৌদি? শেষ করলাম তোমাদের বাচ্চু। বন্ধুগণ, শেষ হয়ে গেল সদ্য নিমাই ভট্টাচার্যের মেম সাহেব। এটি ছিল অন্তিম পাঠ। আপনাদের অনেক বড় একটা উপন্যাস শোনালাম। এই উপন্যাসটি বাংলা সাহিত্যের এক অগ্রজ দিকপালের ভূমিকা পালন করে আসছে। সকলেই অত্যন্ত শ্রদ্ধার সাথে এই উপন্যাসটি পাঠ করে থাকেন। কামালের বিবিধ চ্যানেল থেকে আপনাদেরকে এমনতর উপন্যাস উপহার দিতে পেরে আমি অত্যন্ত খুশি। আজ শুক্রবার শেষ হয়ে গেল সদ্য নিমাই ভট্টাচার্যের মেম সাহেব। আগামী শুক্রবার থেকে শুরু হবে কামালের বিবিধ চ্যানেল প্রখ্যাত ঔপন্যাসিক, বর্তমানে শীর্ষ সাহিত্যিক সমরেশ মজুমদারের স্বপ্নেই এমন হয় যথারীতি বেলা 11টায় একটি সমরেশ মজুমদার লেখনী। আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে রইলেন। কেমন লাগলো সেটি জানাবেন। এতক্ষণ সাথে ছিলেন সে কারণে অনেক ধন্যবাদ।